জি জি স্যার, আসসালামু আলাইকুম। শীতের সকালে সবাইকে গুড মর্নিং। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো আপনার সবাই এর মধ্যে জেনে গেছেন, কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস। আচ্ছা, তো কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস আমাদের কেন দরকার, এই জিনিসটা থেকে আমরা কি কি শিখতে চাই? তিনটা জায়গা আমাদের কাজে আসবে। নাম্বার ওয়ান, আমাদের হচ্ছে এটা রিটেনের কোশ্চেন আসতে পারে যে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস অ্যাজ এ শর্ট নোট, অথবা একটা লম্বা কোশ্চেন আসতে পারে যে ডিফারেন্সিয়েশন বিটুইন কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস এন্ড রেস্ট্রিক্টিভ কার্ডিওমায়োপ্যাথি। আচ্ছা, সেকেন্ডলি ওরালে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে, এবং যখনই ওরালে আমরা কেউ খুব একটা ভালো করব তখনও চলে আসতে পারে, অথবা কেউ যখন খুব খারাপ করব তখনও কিন্তু চলে আসতে পারে এই পেরিকার্ডাইটিস বা কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস। এবং এখান থেকে যদি আমরা অ্যান্সার করতে না পারি বা এখানে যদি আমরা আটকে যাই, তাহলে এখান থেকে বার হয়ে আসার সম্ভাবনা খুব কম। আচ্ছা, থার্ডলি এখান থেকে আমাদের জীবনে এই জিনিসটা খুব কাজে আসবে। জাস্ট সেকেন্ড। সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, আমাদের থার্ডলি আমাদের একটা কাজ আমাদের লাইফে এটা খুব কাজে আসবে এই কারণে যে আমরা যখনই ডায়াগনোসিস করব এই পেশেন্ট অফ কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ফর ডায়াগনস্টিক পারপাস। কারণ আমরা যদি ডায়াগনোসিস করতে না পারি তাহলে আমরা মিস করে যাব, এবং আমাদেরকে এটা ডায়াগনোসিস করতে হবে। যদি ইকোতে প্রায় 90% অ্যাকুরেসি, 100% না, তবু আমাদের ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে এটাকে ডায়াগনোসিস করতে হবে। আর তারপরেও আমাদেরকে মেইন যে সমস্যাটা, আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির সাথে। তার মানে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস এবং রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এই দুটো জিনিসটা এতটাই সিমিলার যে আমরা যদি সঠিকভাবে ডায়াগনোসিস করতে না পারি তাহলে আমরা মিস করব। আর তাই রিটেনে এবং হচ্ছে ওরালিও ওই দুটো জিনিসই চলে আসবে, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির সাথে ডিফারেন্সিয়েশন এবং এই কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস কি জিনিস এটার জন্য আর কি। তো যাই হোক, শুরু করলাম আমরা। শুরুতে আমরা একটা স্লাইড দেখি, জাস্ট একটা ইকো রিপোর্ট ইমপ্রেশনটা দেওয়া আছে এখানে। ইকো রিপোর্টে কি দেওয়া আছে? inferior vena cava dilated RARV, paradoxical septal motion, mild tricuspid regurgitation, PSP mild or moderate বলতে পারি, RV dysfunction, normal LVEF। তো এরকম ইকো রিপোর্ট কিন্তু আমরা প্রায় পাই। তো আমাদের এরকম একটা ইকো রিপোর্ট দেখে ইমপ্রেশন কি হতে পারে, কেউ কি বলতে পারবেন যে এটা ডায়াগনোসিস কি হতে পারে? ভেরি সিম্পল, আমরা কিন্তু খুব পাই যে রাইট সাইডেড ভলিউম এন্ড প্রেসার ওভারলোড প্যাটার্ন, ডাইলেটেড আরআরভি, ইনফ্রারেড ভেনা কাভা ডাইলেটেড, মাইল্ড টিআর আছে, পালমোনারি হাইপারটেনশন আছে। এই ধরনের পেশেন্টকে আমরা কি বলতে পারি? কেউ কি কমেন্ট করতে পারবেন? এটা দেখে মনে হচ্ছে স্যার আরো কিছু, যদি আমাদের আরো কিছু প্যারামিটার লাগবে, তারপরেও কনস্টিটিউটিভ পেরিকার্ডিটিস যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা দেখে কনস্টিটিউটিভ পেরিকার্ডিটিস বলা যাবে না। আপনি হয়তো আমাদের টপিকটা আরো কিছু প্যারামিটার লাগবে। আপনার অ্যানসার ঠিক আছে, আপনি হয়তো আমাদের এই টপিকটা দেখে হয়তো বলেন কনস্টিটিউটিভ পেরিকার্ডিটিস, কিন্তু এটা আসলে খুব কমনলি আমরা পাই। এটাকে আমরা আসলে কল পালমোনারি বা পালমোনারি হাইপারটেনশন, রাইট সাইডেড ভলিউম প্রেসার ওভারলোড স্যার। এক্স্যাক্টলি, ঠিক আছে। আমরা এটা আসলে ব্রড হেডিং এভাবে বলি যে রাইট সাইডেড ভলিউম এন্ড প্রেসার ওভারলোড প্যাটার্ন, মোস্টলি কল পালমোনারি বা এই টাইপের আমরা কিছু একটা রিপোর্ট এটা করে থাকি আর কি। আচ্ছা, তো যাই হোক, কিন্তু এটার ভিতরে যে কত কি আছে আমরা হয়তো আজকে ডিটেইলস বললে জানতে পারবো আর কি। আচ্ছা, তাহলে ডেফিনেশন আমরা ফিরে আসি কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিসের ডেফিনেশন। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? কোনো সমস্যা হলে আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? হ্যাঁ, ওকে। কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস ইজ এ কন্ডিশন ইন হুইচ থিকেন্ড, এই কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন, থিকেন্ড, scarred and often calcified pericardium limits diastolic filling of the ventricles। তার মানে হচ্ছে যে পেরিকার্ডিয়ামটা থিকেন্ড হবে, স্কারিং হবে, এবং এটা হচ্ছে যে ডায়াস্টোলিক ডিসফাংশন হবে। সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু সিস্টোলিক ফাংশন নরমাল থাকবে। আচ্ছা, কজেস মোস্টলি ইডিওপ্যাথিক, তাছাড়া আরো কিছু কিছু কারণ হতে পারে, কার্ডিয়াক সার্জারি, কার্ডিয়াক ট্রমা, টিউবারকুলোসিস, নিওপ্লাজম, স্পেশালি নিওপ্লাজম বারে লাংস আর ব্রেস্ট ক্যান্সার, এবং রেডিওথেরাপি। এই জিনিসগুলোর সাথে এটা খুব কমনলি অ্যাসোসিয়েটেড থাকে আর কি, যদিও অ্যাজ এ হোল এটা একটা রেয়ার। তারপর রেডিয়েশন, রেনাল ফেলিওর, কার্টিভ টিস্যু ডিজিজ, ড্রেসলার সিনড্রোম, সার্কোইডোসিস, পিপলস ডিজিজ, অ্যামাইলোইডোসিস, ডার্মাটোমায়োসাইটিস। আচ্ছা, মুলিব্রি,
এটা একটা hereditary form of constrictive pericarditis that is associated with abnormalities of the muscle, liver, brain and eyes. আচ্ছা, এখন আমাদের সবচেয়ে মেইন যে জিনিসটা কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস জানতে হলে আমাদেরকে হেমোডাইনামিক্স জানতে হবে। কারণ কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস আমরা যেটা বুঝলাম যে একটা পেরিকার্ডিয়ামটা থিকেন্ড হবে, ইনফ্লামড হবে এবং হচ্ছে যে এটা ক্যালসিফাইড হবে, কিন্তু এই জিনিসগুলো অনেক পরের ফিচার। তার আগে কিন্তু আসলে কনস্ট্রিকশন ডেভেলপ করেছে বিফোর অ্যাপিয়ারিং দিস সিম্পটমস সাইনগুলো। যেমন থিকেন, আমরা থিকেন কিন্তু বুঝতে পারি না আসলে অনেক সময়, এটা মেজার করা খুব কঠিন হয়ে যায়। তারপরে আমরা যে থিকেন এবং ক্যালসিফাইড, এই ক্যালসিফিকেশনটা অনেক লেট স্টেজে চলে আসে, কিন্তু তার আগেই আমাদেরকে হিমোডাইনামিক্স যে চেঞ্জ গুলো আসে এবং এই চেঞ্জ গুলো দেখেই কিন্তু আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে। এবং এখানে দুটো চেঞ্জ হয় মেইনলি, আপনারা দেখতে পাচ্ছেন, ডিসোসিয়েশন অফ ইন্ট্রাপেরিকার্ডিয়াল এন্ড ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেসার এক নাম্বার। নাম্বার 2, ভেন্ট্রিকুলার ইন্টারডিপেন্ডেন্স। এই কথাগুলোর অর্থ কি? কথাগুলো খুব সিম্পল, কিন্তু এর অর্থগুলো কিন্তু অনেক ডিপ এবং এটার মাধ্যমে কিন্তু টোটাল জিনিসটা ডায়াগনোসিস ডিফারেন্সিয়েশনটা এর ভিতরেই আছে। তাহলে ডিসোসিয়েশন মানে কি? তার মানে হচ্ছে ডিসকর্ডেন্স, তার মানে হচ্ছে উল্টাটা হবে অফ ইন্ট্রাপেরিকার্ডিয়াল এন্ড ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেসার। তার মানে আমরা যখন ইন্সপিরেশন নেই আমাদের মধ্যে কি হয়, চেস্টে বা থোরাক্সে ইন্ট্রা থোরাসিক প্রেসারটা নেগেটিভ হয়। এই নেগেটিভ প্রেসারটা আলটিমেটলি ট্রান্সমিট হয় হার্টের মধ্যে, হার্টের চেম্বার গুলোতে কিন্তু একটা নেগেটিভ প্রেসার ডেভেলপ করে। বাট ডিসোসিয়েশন হবে, তার মানে যে এই নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেসারটা হার্টের মধ্যে ট্রান্সমিট হবে না। আচ্ছা, যখন আমি একটা কথা বলে রাখি, হিমোডাইনামিক্স যখন আমি পড়াচ্ছি, আপনারা এই স্টেজে যদি কোনো কোয়ারি থাকে আপনার সাথে সাথে জিজ্ঞেস করতে পারেন, কারণ এই স্টেজটা না বুঝলে আমরা এর পরের স্টেজ মধ্যে বুঝতে পারবো না। তো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেসারটা ট্রান্সমিট হচ্ছে না হার্টের মধ্যে, এটা একটা কারণ হচ্ছে থিকেন, ইনফ্লাম এবং হচ্ছে স্কার্ড যে পেরিকার্ডিয়ামটা, এটা একটা শেল তৈরি করে। এই শেলের জন্য, এবং এটা হচ্ছে একটা মানে হার্টটা শক্ত হয়ে যায় অনেকটা, আমরা যে প্লাস্টিকের বা মেলামাইনের বাটি যেরকম, এই বাটি যেরকম শক্ত হয়ে যায়, এবং এইটার জন্য ভিতরে প্রেসারটা ট্রান্সমিট হয় না। এবং এইটা এমন একটা জিনিস হয়ে যায় যে হার্টের পেরিকার্ডিয়ামটা আলটিমেটলি, যে এখানে যদি আমরা চামচ দিয়ে যদি বাটির মধ্যে আঘাত করি, বাড়ি দিই, তাহলে যেরকম শব্দ হয়, এখানেও পেরিকার্ডিয়ামটা এখন একটা শেলের মতো হয়ে যায় এবং এরকম শব্দ হয়। আচ্ছা, কারণ হচ্ছে যে পেরিকার্ডিয়ামটা ট্রান্সমিট করতে পারে না, এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে আর কি। আচ্ছা, তারপরে সেকেন্ড থিং হলো ভেন্ট্রিকুলার ইন্টারডিপেন্ডেন্স। তার মানে হচ্ছে যে ইনস্পিরেশন এবং এক্সপিরেশনের সময় ভেন্ট্রিকুলার যে প্রেসারটা, এটা কিন্তু সাধারণত এক একটা সাইডে এক এক রকম থাকে, রাইট সাইড এবং লেফট সাইডে আলাদা থাকে। কিন্তু এই জায়গায় ভেন্ট্রিকুলার ইন্টারডিপেন্ডেন্স মানে হচ্ছে যে একটা জায়গার প্রেসার আরেকটা জায়গার প্রেসার সাথে কম্পেনসেট করবে, এবং কম্পেনসেট করার জন্য দুই দিকের প্রেসারটা সমান থাকবে, রাইট এবং লেফট সাইডের প্রেসারটা কিন্তু সমান থাকবে। এবং এইটাই কিন্তু ডিফারেন্সিয়েটিং ফিচার দের রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি। কারণ হচ্ছে যে এখানে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, তারপর হচ্ছে পেরিকার্ডিয়াল টেম্পোরেট, সব জায়গাতেই একই ফিচার গুলো চলে আসবে, যে এখানে একটা যে পেরিকার্ডিয়াম যেটা বা মায়োকার্ডিয়াম, সেটা একটা থিক শেল হিসেবে কাজ করবে, যেটা প্রেসারটাকে ট্রান্সমিট হতে দেবে না। বাট যেটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বা ইন্টারঅ্যাক্টিয়াল সেপ্টামের জিনিসটা হয়, যেটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসে সেপ্টাম গুলো ইনভলভ হয় না, যেটা রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে সেপ্টাম গুলো ইনভলভ হয়ে যায়, থিকেন হয়ে যায়। তো যেই কারণে সেপ্টামটা একটা বেল হিসেবে কাজ করবে, যে কারণে যে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে কিন্তু প্রেসারটা দুই দিকে দুই রকম থাকবে। বাট কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসে যেহেতু সেপ্টাম ইনভলভ হয় না, সেই জন্য প্রেসারটা একদিকে প্রেসারটা বাড়লে আরেকদিকে সেপ্টামটা সরে যায় এবং ইনস্পিরেশন রেসপিরেশনের সাথে সাথে, এবং তখন প্রেসারটাকে সে ইকুয়ালাইজ করে। আচ্ছা, জিনিসটা এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই, আর যদি কোনো কোশ্চেন থাকে এখানেই করতে পারেন রিগার্ডিং হিমোডাইনামিক্স। স্যার ইন্টারডিপেন্ডেন্সটা আরেকটু স্যার আরেকবার হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ যদি বলেন। ইন্টারডিপেন্ডেন্সের ক্ষেত্রে যে মেকানিজম স্যার কার্ডিয়াক টেম্পোরারি তো হয়, এই সেম মেকানিজম কি একই স্যার? হ্যাঁ, কার্ডিয়াক টেম্পোরারিও হয়, একই রকম মেকানিজম, কিন্তু ওইখানে যেটা হয় যে ইন্টারডিপেন্ডেন্স মানে কি, তার মানে সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা আমরা জানি যে সবসময় একদিকে বাঁকানো থাকে, সেটা হচ্ছে কি রাইট সাইডের দিকে, ঠিক আছে। কিন্তু যখন আমরা ইনস্পিরেশন এবং এক্সপ্রেশন নেব,
যেহেতু এদিকের ইন্ট্রাথোরাসিক প্রেশারটা ভিতরে ট্রান্সমিট হচ্ছে না, নেগেটিভ ইন্ট্রাথোরাসিক বা পজিটিভ ইন্ট্রাথোরাসিক প্রেশারটা হার্টের চেম্বারের মধ্যে আসে না, তখন হার্টের চেম্বারের মধ্যে প্রেশার ইকুয়ালাইজ করার জন্য সেপ্টামটা কখনো বেশিরভাগ লেফট ভেন্ট্রিকুলার দিকে এবং কখনো রাইট ভেন্ট্রিকুলার দিকে সরে যায়, এবং এটা হচ্ছে ইনস্পিরেশন এবং এক্সপিরেশনের সময়, এবং এই সরে যাওয়ার ফলে হয় কি যে প্রেশারটাকে ইকুয়ালাইজ করে এবং দুই দিকের প্রেশারটা সমান করে। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে গেলে আরেকটু ক্লিয়ার হবে, ঠিক আছে? তার মানে কি একটা ভেন্ট্রিকল আরেকটা ভেন্ট্রিকলের উপর ডিপেন্ড করে প্রেশারটাকে ইকুয়ালাইজ করার জন্য, এবং এইটার মাধ্যমে তার ভেনাস রিটার্ন গুলো ঠিক করে, ঠিক আছে? নেক্সট স্লাইডে গেলে আমার একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এই স্লাইডটাতে দেখেন যে ছবিটা যেটা দেওয়া আছে, প্রথমে নর্মাল ইনস্পিরেশন সময় কি হচ্ছে, নেগেটিভ ইন্টারথোরাসিক প্রেশার। আচ্ছা, এই নেগেটিভ ইন্টারথোরাসিক প্রেশারটা ট্রান্সমিট হচ্ছে, এটা হচ্ছে কার্ডিয়াক চেম্বারে, ঠিক আছে? যার ফলে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামে কিন্তু নেগেটিভ ইন্টারথোরাসিক প্রেশার ডেভেলপ করে, তার ফলে কি হচ্ছে, ভেনাস রিটার্ন হচ্ছে, স্পেশালি লেফট রাইট সাইডে ভেনাস রিটার্ন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই জায়গায় কি হচ্ছে যে যেহেতু এখানে এই একটা থিকেন পেরিকার্ডিয়ামটা, এটা যেহেতু নেগেটিভ ইন্টারথোরাসিক প্রেশারটাকে কার্ডিয়াক চেম্বারে ট্রান্সমিট হতে দিচ্ছে না, তার ফলে রাইট এবং লেফট সাইডে কোথাও প্রেশারটা কিন্তু ইনস্পিরেশনের সময়, দেখেন উপরে যে মাঝখানে যে ছবিটা, ইনস্পিরেশনের সময় লেফট সাইড এবং রাইট সাইডে কোথাও কিন্তু নেগেটিভ প্রেশার ডেভেলপ করছে না, ঠিক আছে? না করার জন্য এখন আমরা একটু দেখেন যে লেফট অ্যাট্রিয়ামটাতে খেয়াল করেন, লেফট অ্যাট্রিয়ামে কি হয়, ইনস্পিরেশনের সময় নেগেটিভ ইন্টারথোরাসিক প্রেশার ডেটা চলে আসে, ডেভেলপ করে, ডেভেলপ করার জন্য কিন্তু লেফট অ্যাট্রিয়ামের কিন্তু নেগেটিভ ইন্টারথোরাসিক প্রেশার ডেভেলপ করার কথা, কিন্তু এইখানে লেফট অ্যাট্রিয়ামে নেগেটিভ ইন্টারথোরাসিক প্রেশার হবে না, ঠিক আছে? নেগেটিভ মানে নেগেটিভ প্রেশারটা ডেভেলপ করছে না। আচ্ছা, বাট ইনস্পিরেশনের সময় কি হয়, পালমোনারি ক্যাপিলারি প্রেশারটা কমে যায়, কমে গেলে পালমোনারি ক্যাপিলারি থেকে কিন্তু বা পালমোনারি আর্টারি থেকে কিন্তু বা পালমোনারি ভেইন থেকে কিন্তু লেফট অ্যাট্রিয়ামে ভেনাস রিটার্নটা কিন্তু কমে যায়, ঠিক আছে? ভেনাস রিটার্ন যদি কমে যায় তাহলে লেফট ভেন্ট্রিকলেও কিন্তু ফিলিংটা কম হবে। এখানে লাল দেওয়া যে দাগগুলো আর কি, লাল অ্যারো, এখানে কিন্তু মানে কম হচ্ছে, তার মানে লেফট অ্যাট্রিয়ামে ইনস্পিরেশনের সময়, আমি বলছি ইনস্পিরেশনের সময় লেফট অ্যাট্রিয়ামে ভেনাস রিটার্ন কম হচ্ছে, নট ডিউ টু নেগেটিভ ইন্ট্রা অ্যাকচুয়াল প্রেশার, মানে অ্যাকচুয়াল প্রেশার নেগেটিভ হওয়ার জন্য কিন্তু না, এখানে যেহেতু নেগেটিভ প্রেশারটা কোথায় হচ্ছে, পালমোনারি ক্যাপিলারিতে, পালমোনারি যেহেতু ইনস্পিরেশনের সময় পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেশারটা কমে যায়, সেই জন্য এখানে প্রেশারটা কমে যাওয়ার জন্য এখানে ভেনাস রিটার্নটা কম হচ্ছে, লেফট অ্যাট্রিয়ামে কম হওয়ার জন্য লেফট ভেন্ট্রিকুলে কিন্তু ফিলিং কম হচ্ছে। আচ্ছা, কম হওয়ার জন্য দেখেন যে যেহেতু এখানে একটা নেগেটিভ প্রেশার, এই একই সাথে সাথে রাইট ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা, সেটা কিন্তু লেফট ভেন্ট্রিকুলার দিকে সরে গেছে নেগেটিভ প্রেশার হওয়ার জন্য, মানে তার মানে ফিলিং কম হচ্ছে, সেপ্টামটা কিন্তু চলে গেছে টুয়ার্ডস, একটু বাঁকা হয়ে গেছে টুয়ার্ডস এলভি। আচ্ছা, ফলে কি হচ্ছে, রাইট ভেন্ট্রিকুলে একটা নেগেটিভ প্রেশার ডেভেলপ করছে কিন্তু, এবং নেগেটিভ প্রেশার ডেভেলপ করার জন্য ইনফেরিয়র ভেনা কাভা থেকে কিন্তু সাকশন দিয়ে ব্লাড নিয়ে আসতেছে, ঠিক আছে? এখানে যেটা সবুজ দাগ যেগুলো, এটা হচ্ছে তখন পজিটিভ প্রেশার ডেভেলপ করে যাচ্ছে, তার মানে পজিটিভ প্রেশার ডেভেলপ করে যাওয়ার জন্য ইনফেরিয়র ভেনা কাভা থেকে কিন্তু সাকশন দিয়ে ব্লাড নিয়ে আসতেছে, বাট নট সুপিরিয়র ভেনা কাভা, কারণ ইনফেরিয়র ভেনা কাভা থেকে ব্লাড আসার সাথে সাথে সুপিরিয়র ভেনা কাভাতে কিন্তু একটা পজিটিভ প্রেশার ডেভেলপ করে যায়, যে কারণে ইনস্পিরেশনের সময় কিন্তু সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ভেনাস রিটার্ন হয় না, এবং যে কারণে তখন ইনস্পিরেশনের সময় কি হয়, সুপিরিয়র ভেনা কাভা প্রেশারটা কমে যায়, এবং তখন এখানে যে আমরা যে নেক ভেন যদি দেখি, যে নেক ভেনটা পালসেশনটা পাই, কিন্তু এই জায়গায় নেক ভেনের পালসেশনটা ইনস্পিরেশনের সময় বেড়ে যাবে, বেড়ে যাওয়ার জন্য তার মানে কি ইনস্পিরেশনের সময় প্রেশারটা কমে যাওয়ার কথা, বাট এখানে সুপিরিয়র ভেনা কাভার প্রেশারটা বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে কাসমুল সাইনের মেকানিজম। তাহলে এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার, ইনস্পিরেশনের সময় লেফট অ্যাট্রিয়ামে ব্লাড না আসার জন্য লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়, যে কারণে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা এটা লেফট সাইডে শিফট হয়ে যায়, ঘুরে যায়, লেফট সাইডে চলে যায়, যে কারণে একটা সাকশন দিয়ে ইনফেরিয়র ভেনা কাভা হেপাটিক ভেইন দিয়ে ব্লাড গুলো চলে আসে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলে, তাহলে দেখেন সেপ্টামটা কিন্তু ইনস্পিরেশনের সময় কিন্তু লেফট সাইডে সরে গেছে। আচ্ছা, তাহলে এই যে প্রেশারের আবার দেখেন
তাহলে কি হচ্ছে যে ইনস্পিরেশনের সময় লেফট অ্যাট্রিয়ামে প্রেসার কম থাকে, বাট রাইট অ্যাট্রিয়ামে প্রেসার কিন্তু বেশি থাকে। তাহলে ইনস্পিরেশনের সময় কিন্তু দুইটা অ্যাট্রিয়ামেই প্রেসার কিন্তু কম থাকার কথা ছিল, বাট এখানে লেফট অ্যাট্রিয়ামের প্রেসারটা কমে গেল, রাইট অ্যাট্রিয়াল প্রেসারটা বেড়ে গেল। তাহলে এইটাই হচ্ছে ভেন্ট্রিকুলার, এটা হচ্ছে যে ভেন্ট্রিকুলার প্রেসার ডিসকর্ডেন্স বা ডিসোসিয়েশন অফ ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেসার। তার মানে দুই দিকে অ্যাকচুয়াল প্রেসার, দুই দিকের অ্যাকচুয়াল প্রেসার কিন্তু দুই রকম হয়ে গেল, অথচ একই রকম কমার কথা ছিল কিন্তু দুই রকম হয়ে গেল। ঠিক আছে, এবং এটা আলটিমেটলি ভেন্ট্রিকলে আসার পরে দুইটা প্রেসার কিন্তু সমান হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। ইকুয়াল হয়ে যাওয়ার জন্য দুই দিকে একই প্রেসার, বাট নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেসার ডাজ নট ট্রান্সমিট টু কার্ডিয়াক চেম্বার। তার মানে ভেন্ট্রিকুলার এবং ইন্ট্রাথোরাসিক প্রেসার ডিসোসিয়েশন হয়ে গেল, এক নাম্বার। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে যে এক্সপিরেশনের সময় কি হয়, নিচের ছবিটা দেখেন, একটু ডাউন দিকে চলে গেছে। এক্সপিরেশনের সময় উল্টো জিনিসটা হচ্ছে, তার মানে এক্সপিরেশনের সময় তখন লাংসে ইন্ট্রাথোরাসিক প্রেসার কিন্তু বেড়ে যাচ্ছে। ইন্ট্রাথোরাসিক প্রেসার বেড়ে গেলে পালমোনারি ক্যাপিলারি প্রেসারটাও কিন্তু বেড়ে যাচ্ছে, যে কারণে সেটা ধাক্কা দিয়ে ব্লাডটাকে লেফট অ্যাট্রিয়ামে নিয়ে আসে, পালমোনারি ভেনাস রিটার্ন বেড়ে যাচ্ছে। তার মানে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড ফ্লো বেড়ে গেল, ব্লাড ফ্লো বাড়লে লেফট ভেন্ট্রিকুলার ব্লাড ফ্লো বেড়ে গেল, এটা কিন্তু এক্সপিরেশন। লেফট ভেন্ট্রিকুলার ব্লাড ফ্লো বেড়ে গেলে সেপ্টামটাকে তখন দেখেন যে রাইট ভেন্ট্রিকুলার দিকে নিয়ে গেছে। আচ্ছা, রাইট ভেন্ট্রিকুলার দিকে নিয়ে গেলে রাইট ভেন্ট্রিকুলার প্রেসারটা তখন কিন্তু বেড়ে যাচ্ছে, যে কারণে তখন কিন্তু ইনফিরিয়র ভেনা কাভা থেকে ব্লাড গুলো আর আসতে পারে না। তখন যেই ব্লাডটা আসে তখন সুপিরিয়র ভেনা কাভা দিয়ে কিছু ব্লাড আসে আর কি। এবং দেখেন তাহলে এই দুটা ছবির মধ্যে কি দাঁড়াচ্ছে, যে ইনস্পিরেশন এবং এক্সপিরেশনের সাথে সাথে তার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা কিন্তু কখনো ডানে কখনো বামে, তার মানে কখনো এলভি কখনো আরভির দিকে মুভ করে। এই যে মুভমেন্টটা, এটাকে বলা হচ্ছে বাউন্সিং মুভমেন্ট। বাউন্স মানে কি, মানে কখনো লাফানো, একবার এদিকে একবার ওদিকে, একবার উপরে একবার নিচে। তো এখানে তো উপর নিচে না, এখানে ডান দিকে বাম দিকে, তার মানে এলভি কখনো আরভি। এই যে মুভমেন্ট ইনস্পিরেশন এবং এক্সপিরেশনের সাথে যে ভেরিয়েশনটা হচ্ছে, তাহলে এইটাই হচ্ছে, এটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলার ইন্টারডিপেন্ডেন্স। তার মানে ভেন্ট্রিকুলার প্রেসারটা ব্যালেন্স করার জন্য সমান হয়ে যাচ্ছে, এবং একদিকে কখনো এই দিকে মুভমেন্ট করতেছে সেপ্টাম, কখনো এই দিকে, এবং আলটিমেটলি দুটো ভেন্ট্রিকুলার প্রেসার সমান থাকে। এটাই হচ্ছে ভেন্ট্রিকুলার ইন্টারডিপেন্ডেন্স, মানে একটা ভেন্ট্রিকল আরেকটা ভেন্ট্রিকুলার উপর ডিপেন্ড করে থ্রু সেপ্টাম। বাট ইন কেস অফ রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এই সেপ্টামটাও কিন্তু থিক এন্ড থিক এন্ড ইনফ্লামড হয়ে যায়, তখন কিন্তু এটাও শক্ত হয়ে যায়, যে কারণে এই ইনস্পিরেশন এবং এক্সপিরেশনের সাথে সাথে এই চেঞ্জ গুলো হবে না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি কোনো কোশ্চেন থাকে এখনই করতে পারেন এই পর্যন্ত, কারণ এইটা না বুঝতে পারলে পরবর্তীতে কিছুই বোঝা যাবে না। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে ডিসোসিয়েশন অফ প্রেসার ফ্রম ইন্টারপেরিকার্ডিয়াল বা ইন্টারভেন্ট্রিকুলার প্রেসার, আর একটা হচ্ছে যে ভেন্ট্রিকুলার ইন্টারডিপেন্ডেন্স। আমি ইন্টারডিপেন্ডেন্স দেখা দিলাম যে সেপ্টালটা বাউন্স হবে, আর হচ্ছে প্রেসারটা কখনো পজিটিভ থাকবে কখনো নেগেটিভ থাকবে, এটা হচ্ছে অ্যাট্রিয়ামের ক্ষেত্রে আর কি। আর ভেন্ট্রিকুলার প্রেসারটা এইটার জন্য সমান হয়ে যাচ্ছে আর কি, এই বাউন্সিং মুভমেন্টের জন্য। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। এটাই কিন্তু হচ্ছে এই চ্যাপ্টারটার বোঝার জিনিস এবং সবচেয়ে কঠিন জিনিস, এই হিমোডাইনামিক্সটা। এটা বুঝতে পারলে বাকি সব ইজি। আমি আপনাদের সবাইকে গতকালকে রিকোয়েস্ট করেছিলাম একটু বইটা দেখে আসার জন্য। বইটা আসলে খুব কঠিন করে হার্স্টে লেখা আছে, এবং হার্স্ট, আমি কেউ কিছু বলছেন, আমি শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি না, কেউ কি বলছেন কিছু? আচ্ছা, বললে বলেন। হ্যাঁ, এমন একটা নয়েজ আসতেছিল। আচ্ছা, যাই হোক, তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। ঠিক আছে, আমি গতকালকে বলেছিলাম হার্স থেকে পড়তে, কিন্তু হার্সে আসলে এত ডিটেলস দেওয়া নাই, হার্সে মানে অ্যাডভান্স আগানো দেওয়া আছে। এই জন্য বলছিলাম যে হার্সটা না পড়লে এটা বোঝার একটু কঠিন হয়ে যাবে আর কি। তাহলে আমরা নেক্সট স্লাইডে। এহসান ভাই শুয়েব, হ্যাঁ, এটা যে বললেন, এই যে মেকানিজম, এখন যে ছবিটা আপনি দেখাচ্ছেন, এটা কি কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এর সময় যা ঘটে এটা, না নরমাল ফেনোমেনা কোনটা? আচ্ছা, নরমাল ফেনোমেনন না, এটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এর জন্য। নরমাল হচ্ছে
তার আগে হ্যাঁ নর্মালটা নর্মাল বুঝাইলে সুবিধা হইতো সবাই। হ্যাঁ নর্মাল হচ্ছে যে জিনিসটা আমি বুঝালাম যে ইন্সপিরেশনের সময় কিন্তু দুই দিকের প্রেসারটাই কিন্তু নেগেটিভ হয়ে যায়, দুই অ্যাট্রিয়ামের প্রেসারটাই কিন্তু নেগেটিভ হয়ে যায় এবং দুই দিক থেকে কিন্তু সমান ব্লাড ফ্লো আসে এবং ব্লাড ফ্লো আসার পর দুই দিক থেকে কিন্তু সমান ভেন্ট্রিকলে এটা এন্ট্রি হচ্ছে ইন্সপিরেশন সময়। বাট এক্সপিরেশন সময় কিন্তু দুই দিকেই ব্লাড ফ্লো সমান তালে কমে আসে, মানে প্রেসারটা দুই দিকেই বেড়ে যায়। এটা কিন্তু ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের সময় নরমালি দুই দিকের প্রেসারটা যে কম থাকবে কিন্তু একটা প্যাটার্ন মেনটেন করবে, দুই দিকে প্রেসার পজিটিভ বা নেগেটিভ থাকবে একই রেশিওতে। বাট এইখানে দুই দিকের প্রেসারটা যে ডিফারেন্স হবে ইন কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিসে, এখানে এক জায়গায় কম এক জায়গায় বেশি এবং আলটিমেটলি এটা অ্যাট্রিয়ামের ক্ষেত্রে এবং ভেন্ট্রিকলের ক্ষেত্রে দুই দিকেই সমান হয়ে যাবে, যেটা এলভি এবং আরভি তে নরমাল কন্ডিশনে প্রেসারটা ডিফারেন্স থাকবে, প্রেসারটা কম বেশি থাকবে। আমি আবার বলি যদি না বুঝে থাকেন যে নরমালি ইনস্পিরেশন সময় কি হচ্ছে, দুইটা অ্যাট্রিয়ামে নেগেটিভ প্রেসার তৈরি হচ্ছে, দুইটা অ্যাট্রিয়ামে কিন্তু নেগেটিভ মানে সেম প্রেসার থাকছে নেগেটিভ প্রেসার এবং দুইটা ভেন্ট্রিকলে কিন্তু ফিলিং হচ্ছে সেটা সিস্টোলিক ডায়াস্টোলিক ফেজে ফিলিং হচ্ছে এবং ফিলিং হওয়ার পর দুই ভেন্ট্রিকুলার প্রেসার কিন্তু ডিফারেন্স থাকবে। তার মানে অ্যাট্রিয়ামে নেগেটিভ প্রেসার থাকবে, দুটাতেই কম বেশি থাকবে কিন্তু দুই অ্যাট্রিয়ামে কিন্তু নেগেটিভ প্রেসার থাকবে আর দুই ভেন্ট্রিকলে কিন্তু সিস্টোলে বা ডায়াস্টোলে পজিটিভ প্রেসার থাকবে কিন্তু কম বেশি থাকবে। তার মানে নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেসারটা ট্রান্সমিট হবে, এটা হার্টের মধ্যে ট্রান্সমিট হবে। আচ্ছা, কিন্তু কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসের নেগেটিভ প্রেসারটা ট্রান্সমিট হবে না, না হওয়ার জন্য তখন পালমোনারি ফ্লো এবং ইনফেরিয়র ভেনা কাপার ফ্লোর জন্য এই তখন এটার জন্য তখন প্রেসারটা অ্যাট্রিয়ামে বেশি কম থাকবে, একটাতে পজিটিভ থাকবে একটা নেগেটিভ থাকবে, ওই ক্ষেত্রে দুটোতেই নেগেটিভ বা পজিটিভ থাকবে কিন্তু সমান রেটে, আর এখানে একটাতে উল্টা থাকবে একটাতে সোজা থাকবে। বাট নরমালি দুইটা ভেন্ট্রিকলে প্রেসারটা পজিটিভ থাকবে, একটাতে কম একটাতে বেশি, কিন্তু এইখানে দুটা ভেন্ট্রিকুলার প্রেসারটা কিন্তু সমান হয়ে যাবে। ক্লিয়ার? এটা দুইটা মিলে যদি এক ধরলে কিন্তু আমাদের কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসে স্যার একটাতে বেশি একটাতে কম, একটাতে সোজা কথা অ্যাট্রিয়ামে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসে ইনস্পিরেশনের সময় পজিটিভ থাকবে একদিকে অ্যাট্রিয়ামে, একটাতে নেগেটিভ থাকবে। ইনস্পিরেশনের সময় পজিটিভ থাকবে রাইট অ্যাট্রিয়ামে আর নেগেটিভ থাকবে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে। আর এক্সপাইরেশনের সময়, এটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসের সময়, এক্সপাইরেশনের সময় পজিটিভ থাকবে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে আর হ্যাঁ আর নেগেটিভ থাকবে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে। তার মানে এই প্রেসারটা কিন্তু উল্টা হবে, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, হ্যাঁ একদিকে পুরোপুরি পজিটিভ একদিকে নেগেটিভ, ঠিক আছে, এবং ভেন্ট্রিকলে দুটার প্রেসার সমান হয়ে যাবে। আচ্ছা, আমরা নেক্সট বিয়েতে আগাই। এই ছবি তো একই দেখা যাচ্ছে, এখানে ওয়েভটা দিয়ে দেখা যাচ্ছে আর কি ইনস্পিরেশন এবং এক্সপিরেশনের সময়। আচ্ছা, তার মানে হচ্ছে যে নরমাল ইনস্পিরেশন যদি হয় ওই একই জিনিসটাকে হার্টের ছবির মাধ্যমে বোঝানো হচ্ছে। এটা দেখেন নরমালি কি হচ্ছে, what are the effects of a thick pericardium on intracardiac pressure during respiration? রেসপিরেশনের সময় কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসে কি কি চেঞ্জ হচ্ছে। নরমালি দেখেন নেগেটিভ ইনস্পিরেশনের সময় দেখেন নরমালি যদি আমরা দেখি তাহলে ইনস্পিরেশনের সময় রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল দুইটা ভেন্ট্রিকুলার প্রেসারে কিন্তু নেগেটিভ থাকবে, এখানে পজিটিভ নেগেটিভের কথা আসে, এখানে কম বেশি দরকার নেই, একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ থাকবে, দুটাতে নেগেটিভ থাকবে আর কি। কিন্তু কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসে ইনস্পিরেশনের সময় রাইট ভেন্ট্রিকুলার প্রেসারটা পজিটিভ হয়ে যাবে এবং লেফট ভেন্ট্রিকুলার প্রেসারটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে দুইটা ভেন্ট্রিকুলার প্রেসারটা দুই রকম থাকবে, উল্টামুখী থাকবে, একটা পজিটিভ একটা নেগেটিভ থাকবে। এক্সপিরেশনের সময় জাস্ট উল্টাটা হবে, কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসে রাইট ভেন্ট্রিকুলার নেগেটিভ হবে, এলভি তে পজিটিভ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটু ক্লিয়ার, আমরা তাহলে কি আগাতে পারি নেক্সটে? আচ্ছা, সিমটমস গুলো যদি দেখি তাহলে এখানে বেশিরভাগই এটা একটা আসলে ক্রনিক প্রসেস, ক্রনিক ইট মে বি সাবঅ্যাকিউট ইট মে বি অকাল্ট। আচ্ছা, তো যাই হোক এটা সিমটম আসলে ভেগ সিমটম গুলো থাকে, ফ্যাটিক, ডিসনিয়া, ওয়েট গেইন, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, নাউসিয়া, ইনক্রিজ অ্যাবডোমিনাল গার্ড এন্ড ইডেমা। Symptoms usually develop over years.
সাইন্স, পালস, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পালস। এখানে আসলে টেকিকার্ডিয়া থাকে। এখানে একটা কোশ্চেন যে যেহেতু পেরিকার্ডিয়ামটা একটা ঠিক হয়ে যায় এবং এখানে যেহেতু আপনার ভেনাস রিটার্নটা খুব বেশি হয় না, তো যে কারণে কার্ডিয়াক আউটপুটটাও বেশি হয় না, যে কারণে লো ভলিউম থাকে। বাট এই লো ভলিউমটাকে কম্পেনসেট করার জন্য টেকিকার্ডিয়া হয় এবং টেকিকার্ডিয়ার মাধ্যমে এখানে কার্ডিয়াক আউটপুটটা মেনটেন করে। ব্লাড প্রেশার নর্মাল থাকতে পারে, মেবি লো থাকতে পারে, বাট ন্যারো পালস প্রেশার থাকে। এবং এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভেনাস প্রেশার ইজ এলিভেটেড থাকে এন্ড ডিসপ্লে ডিপ ওয়াই এন্ড এক্স ডিসেন্টস। কাসমোস সাইন থাকবে। পালসাস প্যারাডক্সাল মেবি ডেভেলপ থাকতে পারে ইফ ইউ সে পজিটিভ পেরিকার্ডিয়াম। আচ্ছা, প্রিকার্ডিয়ামে এখানে অ্যাপেক্স খুব একটা পালপেবল হয় না, ইম্পালপেবল থাকে। ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড সফট থাকবে। আর একটা মানে ডায়াগনস্টিক সাইন হচ্ছে পেরিকার্ডিয়াল লক। এটা বোঝা আসলে খুবই কঠিন, থিওরিটিক্যালি এটা মনে রাখতে হবে যে পেরিকার্ডিয়াল লক। আচ্ছা, এছাড়া আদার সিস্টেমে যদি আমরা দেখি অ্যাসাইটিস থাকবে, হেপাটিস মেগালি থাকবে, ইডেমা। ইন লং স্ট্যান্ডিং কেসেস দেয়ার ইজ সিভিয়ার ওয়াস্টিং থাকে। তার মানে যে ফিচারগুলো আমরা আসলে পাই অ্যাজ সিওপিডি, কলপালনাল কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস এবং হচ্ছে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি মোর অর লেস সিমিলার। এই চারটা জিনিসকে ডিফারেন্স বা তিনটা জিনিসকে আরো হচ্ছে যে কার্ডিয়াক টেম্পোরালও কিন্তু প্রায় মোর অর লেস এই ফিচারগুলো কিন্তু সিমিলার, বাট এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের ইকোকার্ডিওগ্রাফিতে আসতে হবে। আচ্ছা, ইনভেস্টিগেশনস, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, 2D এমআর, কালার ডপলার, কার্ডিয়াক ক্যাথ, চেস্ট এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই। কখনো কখনো আমরা টিস্যু বায়োপসিও নিতে পারি আর কি কার্ডিয়াক ক্যাথ থেকে। আচ্ছা, ইসিজিতে যে চেঞ্জগুলো থাকবে মোর অর লেস নন স্পেসিফিক, লো কিউআরএস ভোল্টেজ, নন স্পেসিফিক কিউএফ চেঞ্জেস, পি মাইট্রাল কমনলি থাকতে পারে। আচ্ছা, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইন সিন ইজ 1/3 of the cases and atrial flutter is less often may be present. ইকোকার্ডিওগ্রাফি এইবার হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ডায়াগনোসিস এবং ডিফারেন্সিয়েট করাটা। আচ্ছা, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইকোকার্ডিওগ্রাফি কিন্তু 100% ডিফারেন্সিয়েট করতে পারে না। তারপরও অ্যাজ এ কার্ডিওলজিস্ট আমাদেরকে ইকোকার্ডিওগ্রাফির উপর সবচেয়ে বেশি এমফাসিস দিতে হবে এবং এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা কিন্তু ডায়াগনোসিস মিস করে যাব এবং এটা আসলে কঠিন। তাহলে এই জিনিসটাতে কি কি থাকছে, আমরা ইকোকার্ডিক এম মোডে কি কি দেখতে পাবো? নাম্বার 1, ইনক্রিজড pericardial thickness is suggested by parallel motion of the epicardium and parietal pericardium, which are separated by a relatively echo-free space, maybe 1 millimeter thick. তার মানে হচ্ছে increased thickness of the pericardium. এই increased thickness আসলে মেজারমেন্ট করাটা খুবই কঠিন। নরমালি পেরিকার্ডিয়ামের মেজারমেন্ট হচ্ছে 1 to 2 মিলিমিটার, বাট 4 or more যদি হয়ে যায় তখন আমরা বলতে পারি যে পেরিকার্ডিয়ামটা থিকেন। বাট এই পেরিকার্ডিয়ামটা ইকোকার্ডিওগ্রাফিতে সেপারেট করা, আলাদা করে ভেরি ভেরি টাফ। কারণ হচ্ছে যে কনস্ট্রাকটিভ পেরিকার্ডিয়াম একটা ক্রনিক প্রসেস এবং এটা তিনটা স্টেজ আছে, আর্লি, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেজ এবং লেট স্টেজ। লেট স্টেজে কিন্তু খুব ইজি, তখন হচ্ছে পেরিকার্ডিয়ামটা ঠিক শেল ক্যালসিফিকেশন হয়ে যায়। বাট আর্লিতে দেখা যায় যে অনলি পেরিকার্ডিয়ামটা ইনফ্লামড হয়, থিকেন্ড হয় না। থিকেন্ড হওয়ার আগেই কিন্তু ইনফ্লামড হয় এবং সিমটম গুলো কিন্তু ডেভেলপ করা যায়, হিমোডাইনামিক চেঞ্জেস ডেভেলপ করা যায়। তো এই জন্য আমরা কিন্তু থিকেন্ড পেরিকার্ডিয়ামের জন্য ওয়েট করতে পারি না, তার আগেই সিমটম ডেভেলপ করে যায়। তো থিকেনটা বোঝার একটা উপায় হচ্ছে পেরিকার্ডিয়ামটা বোঝার জন্য থিকেন যেটা, আমাদেরকে পেরিকার্ডিয়ামটা আইডেন্টিফাই করতে হবে এবং পেরিকার্ডিয়ামটা বুঝতে হলে আমাদেরকে যেটা করতে হয়, এম মোড ইকোতে আমাদের বিমটাকে আস্তে আস্তে কমাতে হয়। বিমটা যখন আমরা কমাই তখন দেখি যে মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়ামটা ফেইন্ট হয়ে যায়, বাট পেরিকার্ডিয়ামটা যে ইকোজেনিসিটি এটা কিন্তু একই রকম থাকে। তার মানে ইকো বিমটাকে যদি আমরা আস্তে আস্তে কমিয়ে দেই তাহলে এটা কিন্তু ফেইন্ট হয়ে যাওয়ার কথা। তার মানে মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম কিন্তু ফেইন্ট হয়ে যায়, মানে কালো কালো থাকে প্রথমে, পরে কিন্তু যখন আমরা বিমটাকে কমাই দেবো সাদা 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 হয়ে যায়, বোঝা যায় না, ফেইন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সরি আমি উল্টা বললাম, যে সাদা থাকে এটা আস্তে আস্তে কালো হয়ে যায়, বিমটা কমানোর ফলে এটা কিন্তু কালো কালো হয়ে যায়, তার মানে এটা বোঝা যায় না আর। বাট পেরিকার্ডিয়াম ঠিক হয়ে গেছে, পেরিকার্ডিয়ামটা তখনও তার ইকোজেনিসিটি মানে সাদাই থেকে যায় এবং এটা দেখে আমরা পেরিকার্ডিয়াম লেয়ারটাকে আইডেন্টিফাই করতে পারি, বাট ইটস এ লেট প্রসেস। আচ্ছা, তারপর হলো ডায়াস্টোলিক ফ্ল্যাটেনিং অফ দ্য এলভি পোস্টেরিয়র ওয়াল এন্ডোকার্ডিয়াম। যেহেতু পেরিকার্ডিয়ামটা থিকেন্ড হয়ে যাচ্ছে এবং পেরিকার্ডিয়ামে কিন্তু তখন আর কোনো
ডায়াস্টলিক মুভমেন্ট থাকে না বা সিস্টোলিক ডায়াস্টলিক মুভমেন্ট কিন্তু কমে যায়। এই জন্য ডায়াস্টলিক ফেজে এই একেবারে পোস্টেরিয়র ওয়াল যেটা এন্ডোকার্ডিয়াম মানে সেপ্টাম ফ্রি স্পেস যেটা সেপ্টাম না ওই জায়গাটা কিন্তু সমান হয়ে যায়। তার মানে এন্ডোকার্ডিয়াম এবং পেরিকার্ডিয়ামের যে মোশনটা এটা প্যারালাল থাকে, একই রকম মুভমেন্ট থাকে। এবং এখানে মুভমেন্ট যেহেতু ডায়াস্টল, সিস্টোলের সময় যে কন্ট্রাকশনটা কিন্তু আসলে মায়োকার্ডিয়াম দিয়েই হয় কন্ট্রাকশনটা, এখানে পেরিকার্ডিয়ামের খুব একটা রোল থাকে না, যে কারণে ডায়াস্টলিক ফেজে এই মায়োকার্ডিয়াম এবং পেরিকার্ডিয়াম লেয়ারটা প্যারালাল থাকে, দুইটা একই রকম থাকবে। আচ্ছা, এবার দেখা যায় যে abrupt posterior motion of the ventricular septum in early diastole with inspiration। তার মানে সেই কথাগুলোতে এখন আসতেছি। ইনস্পিরেশন সময় কি হয়, যে সেপ্টামটা লাফাতে থাকে, তার মানে কখনো ইনস্পিরেশন সময় সেপ্টামটা এলবির দিকে উঠে যায়, কখনো আরবির দিকে, তার মানে কন্ট্রাকশন সহ ইনস্পিরেশনের সময় এই ভেন্ট্রিকুলার ইনস্পিরেশন এক্সপিরেশনের সাথে সাথে সেপ্টামটা কিন্তু ওঠানামা করে, এবং এইটাকে বলা হচ্ছে যে সেপ্টাল পাউন্স, তার মানে ওঠানামা করে। এবং এটা কেন হচ্ছে, ডিউ টু প্রেশারটা সমান করার জন্য, দুই ভেন্ট্রিকুলার যেহেতু দুই রকম প্রেশার থাকে সমান করে কম্পেনসেট করার জন্য, তা না হলে ভেনাস ফিলিং হয় না। আচ্ছা, এটা হচ্ছে বাউন্স। তাহলে হোয়াট ইজ সেপ্টাল শাডার? সেপ্টাল শাডার হচ্ছে যে ডায়াস্টলিক ফেজে সাডেনলি কিন্তু, যেহেতু এটা কিন্তু ভেন্ট্রিকুলার ফিলিংটা কিন্তু যেহেতু একটা থিক শেল হয়ে আছে, তো ফার্স্ট 1/3 ফেজ অফ ডায়াস্টলে কিন্তু ভেন্ট্রিকলটা ফিলিং হয়ে যায়। ফিলিং হয়ে যাওয়ার সাথে সাথে এখানে একটা সেপ্টাল একটা কন্ট্রাকশন মতো চলে আসে, এটাকে হচ্ছে সেপ্টাল শাডার। এটা ছবিটা আমি দেখাচ্ছি। অকেশনালি প্রিম্যাচুর ওপেনিং অফ দ্য পালমোনারি ভালভ। এই ছবিটাতে দেখেন, এইখানে দেখেন একটু যে ইনস্পিরেশনের সময় যখন একটা প্রথম যে অ্যারো ডান দিকের যে উপরের যে বড় অ্যারোটা দেওয়া আছে একদম, সরি বাম দিকে উপরের, তার মানে কন্ট্রাকশন ফেজের পরে কিন্তু আরেকটা ভেন্ট্রিকুলার নচ চলে আসে, এটি হচ্ছে সেপ্টাল শাডার। ঠিক আছে, এটা হচ্ছে সেপ্টাল শাডার। আর হোয়াট ইজ বাউন্স? বাউন্সের ছবিটা দেখেন, এইখানে আপনি বুঝতে পারবেন যে ছবিতে দেখেন যে হলুদ তীর দেওয়া আছে ইনস্পিরেটরি ফেজে সেপ্টামটা কোন দিকে মনে হচ্ছে, একটু উপরের দিকে উঠে গেছে, তার মানে হচ্ছে টুয়ার্ডস আরবির দিকে চলে গেছে সেপ্টামটা। আচ্ছা, এক্সপিরেটরি ফেজে দেখেন যে সেপ্টামটা কিন্তু টুয়ার্ডস মানে ক্লোজারলি একটু নিচের দিকে নেমে গেছে, তার মানে টুয়ার্ডস এলবির দিকে চলে গেছে। তার মানে ইনস্পিরেশন এবং এক্সপিরেশনের সাথে সাথে কিন্তু সেপ্টামটা, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা ওঠানামা করতেছে। এখানে ওঠানামা বলবো আমরা, তার মানে কখনো এলভির দিকে কখনো আরভির দিকে আসতেছে, এটাকে বলা হচ্ছে সেপ্টাল বাউন্স। স্যার এই জিনিসগুলো স্যার আরেকবার যদি একটু বলতেন স্যার, বাউন্স বোঝা যাচ্ছিল না স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে যে দেখেন যে ইনস্পিরেশনের সময় কি হচ্ছে, সেপ্টামটা ইনস্পিরেশনের সময় দেখেন যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা কিন্তু কিছুটা আপনার উপরের দিকে উঠে গেছে, মানে টোটাল জিনিসটা দেখেন যে ইনস্পিরেশনের সময় সেপ্টামটা একটু দূরে চলে গেছে কিন্তু পোস্টের ওয়ালের চেয়ে। আর এক্সপিরেটরি ফেজ দেখেন যে কিছুটা কাছে চলে আসে, তার মানে সবুজ যেই লাইনটা দেখেন, সবুজ লাইনটা যখন উপরের দিকে উঠে গেছে, এটা হচ্ছে এক্সপিরেটরি ফেজ। এবং এই এক্সপিরেটরি ফেজে কিন্তু এই তখন সেপ্টামটা কিছুটা ক্লোজলি চলে আসছে, কাছাকাছি চলে আসছে কিন্তু পোস্টের ওয়ালের কাছাকাছি। এটা আসলে মুভিং দিতে পারলে খুব ভালো হতো আর কি। স্যার ইকুতে আমরা ইন্সপিরেশন এক্সপিরেশনটা কিভাবে আলাদা করবো ওখানে? এখানে তো আপনি লিখে দিয়েছেন। এখানে লিড লাগাতে হয় আর দেখতে হয়। আমরা পেশেন্টকে তখন বলি যে শ্বাস নিয়ে শ্বাস বন্ধ করে রাখেন, শ্বাস ছাড়েন, শ্বাস ছেড়ে শ্বাস বন্ধ রাখেন, এটা কিন্তু আমরা মাঝে মাঝে বলি, কমান্ড দেই কিন্তু। ঠিক আছে, তার মানে ইনস্পিরেটরি ফেজে দেখা যাবে, এবং এক্ষেত্রে দেখা যাবে যে রেসপিরেশন তার সেপ্টামটা কিন্তু ওঠানামা করতেছে এই জায়গায়। তার মানে কখনো এলভির দিকে সেপ্টাম কন্ট্রাকশন ওকে, কিন্তু কখনো এলভির দিকে চলে আসতেছে, কখনো আরভির দিকে চলে আসতেছে ইনস্পিরেশন এক্সপিরেশন সময়। ইনস্পিরেশন সময় কিন্তু এটা টুয়ার্ডস এটা আরভির দিকে চলে যাবে, তার মানে উপরের দিকে চলে যাচ্ছে। আর এক্সপিরেশন সময় কিন্তু এটা টুয়ার্ডস এলভির দিকে চলে আসবে। হাসান ভাই, হ্যাঁ আপনার প্রথম যে ছবিটা দেখাইলেন, যে আগে যেটা ডায়াগ্রাম দেখায়, সেখানে বল ইন্সপিরেশন সময় কিন্তু যে আপনি বলছেন যে সেপ্টামটা কিন্তু যাবে হচ্ছে কি আপনার এলবির দিকে, এবং ইন্সপিরেশন সময় সেটা আসবে আরবি। আর এখানে কি বলতেছেন এইটাতে, এই ছবিটাতে?
এখানে দেখেন যে এটা এক্সপিরেটরি ফেজ যখন শুরু হয়ে যাচ্ছে, তার মানে ইনস্পিরেশনের সময় আপনার কোথায়, এটা লেফট ভেন্ট্রিকলে কিন্তু এই ছবিতে চলে আসেন, প্রথম দিকে যে ছবিটাতে আছে, এই যে ইনস্পিরেশনের সময় কিন্তু কোন দিকে যাচ্ছে, টুয়ার্ডস এলভির দিকে যাচ্ছে, এলবির দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্পিরেশনের সময় সেপ্টার কোথায় যাচ্ছে, এলভির দিকে, আর এক্সপিরেশনের সময় টুয়ার্ডস আরভির দিকে। এটাই, হ্যাঁ এটাই মনে রাখতে হবে সিম্পলি, এইটাই মনে রাখতে হবে, ঠিক আছে। ইকোতে যান। এখন আমরা কিন্তু যেটা বুঝতে পারি ইজিলি যে আমাদের আসলে ইনস্পিরেশন এবং এক্সপ্রেশনটা মিলানোটা একটু কঠিন। আমরা যেটা দেখবো যে সেপ্টাল বাউন্স, এই কথাটা মনে রাখলেই হবে। সেপ্টাল বাউন্স তার মানে ওঠানামা করতেছে, বাউন্সিং হচ্ছে, একবার একদিকে একবার ওইদিকে যাচ্ছে, তার মানে পুরো কন্ট্রাকশন সহ সেপ্টামটা একবার উপরের দিকে একবার নিচের দিকে, তার মানে একবার এলভির দিকে একবার আরভির দিকে যাচ্ছে। সেটা, এবং ইন্সপিরেশন যাবে এলবি দিকে আর এর সাথে যাবে এক্সপ্রেশন আরবি দিকে। সময় কিন্তু এলভি ডায়ামিটার ছোট হয়ে যাচ্ছে ইন্সপিরেশনের সময়, কিন্তু আপনি যে এক্সপ্রেশনের সময় এলভি ডায়ামিটার বড় হয়ে যাচ্ছে কিন্তু একটু। হ্যাঁ এটাই বেসিক, আমরা আলটিমেটলি মনে রাখবো যে কিন্তু আপনি ইকোর ছবি যদি দেখাইলেন, সেটা ইন্সপিরেশন আসলে ফেজ শুরু হচ্ছে, ঠিক আছে। এইটা আসলে খুব মানে ভালো বোঝা যায় না, আমি দেখাচ্ছি। এই যে এটা কোন ভিউতে দেখি আমরা? এটা এম মোডে না, মোডে কোন ভিউতে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে প্যারাস্টার্নাল লং এক্সিস ভিউতে দেখি, লং এক্সিস, লং এক্সিস যেটা আমরা এল দেখি, ঠিক আছে। এই যে হ্যাঁ, তার মানে এক্সপিরেটরি ফেজ কিন্তু এক্সপিরেশনের সময় কিন্তু দেখেন চেঞ্জ গুলো কিন্তু এভাবেই হচ্ছে। ইনস্পিরেশনের সময় আরভি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইনস্পিরেশনের সময়। তার মানে ইনস্পিরেশন কিন্তু ওই যে যেখানে নিচের দিকে চলে গেছে, এখানে ভালো করে খেয়াল করেন, ইনস্পিরেশনের সময় কিন্তু সবুজ যে দাগটা নিচের দিকে, এবং এই নিচের দিকের বরাবর দেখেন যে সেপ্টামটা কিন্তু টুয়ার্ডস আরভির দিকে, উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। সরি, ইনস্পিরেশন ফেজটা শুরু হচ্ছে এখান থেকে, নেমে আসছে কিন্তু ইনস্পিরেশনের সময়, এবং এক্সপিরেশনের সময় চেঞ্জ হচ্ছে। এটি হচ্ছে সেপ্টাল বাউন্স। আমরা আসলে ইনস্পিরেশন এক্সপিরেশন তো খুব ক্লিন কাট বোঝা যায় না, বাউন্সটা বুঝতে পারলেই আমরা বুঝতে পারবো যে বাউন্স হচ্ছে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে যে ডাইলেটেশন, আর হচ্ছে এর মধ্যে আর কি পাওয়া যেতে পারে। ডাইলেটেশন or absent or diminished collapse of the inferior vena cava or hepatic vein, কিন্তু collapse থাকবে না, এটা সব সময় ডাইলেটেড থাকবে। আচ্ছা, মডারেট বাইঅ্যাক্সিয়াল এনলার্জমেন্ট, এটা খুব বেশি সিভিয়ারলি বাইঅ্যাক্সিয়াল এনলার্জমেন্ট হয় রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে, বাট এখানে নরমাল থাকতে পারে, আর যদি মানে এনলার্জ হয়ে থাকে অ্যাকচুয়ালি, তাহলে মডারেট হতে পারে, খুব বেশি হয় না এখানে। আচ্ছা, এ শার্প হল্ট ইন ভেন্ট্রিকুলার সিস্টোলিক ফিলিং, তার মানে ভেন্ট্রিকুলার সিস্টোলিক ফিলিংটা হঠাৎ করে কমে যাবে, বন্ধ হয়ে যাবে, কারণ হচ্ছে যে যা ফিলিং হওয়ার ফার্স্ট 1/3 অফ ডায়াস্টলিক ফিলিং হয়ে যাবে, তারপর পরই আর কিন্তু ডায়াস্টল হতে পারছে না, তার মানে আর ভেন্ট্রিকলটা এক্সপান্ড হতে পারছে না, যেহেতু আর বাইরে থেকে আটকে দেওয়া আছে। এই জন্য ভেন্ট্রিকুলার ফিলিংটা কিন্তু ফার্স্ট 1/3 সিস্টোলিক ফেজেই হবে, ডায়াস্টলিক ফেজে হবে, এবং তারপরে হল্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে আর কি। আচ্ছা, অ্যাবনর্মাল কাউন্টার বিটুইন দ্য পোস্টেরিয়র লেফট ভেন্ট্রিকুলার ওয়াল এন্ড পোস্টেরিয়র লেফট অ্যাট্রিয়াল ওয়াল, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ফাংশনস টিপিক্যালি নরমাল থাকবে। আচ্ছা, এই মোডে আর যেটা পাওয়া যায় যে নরমাল, যদি আমরা আসলে একটা জিনিস মনে রাখবেন যে নরমাল যদি ইকো ফাইন্ডিং থাকে, তাহলে এটা কিন্তু রুল আউট করা যায় যে এটাতে আসলে তার কনস্ট্রাকটিভ কোনো প্যাথোলজি নাই। এই এতক্ষণ যা বললাম আসলে কোনো সাইনগুলোই কিন্তু এটার জন্য আসলে ডেফিনিট বা ডায়াগনস্টিক না। এবার আসি ডপলার স্টাডিতে। ডপলার স্টাডিতে ওই প্রেসার গ্রেডিয়েন্টের কথা চলে আসবে। হাই ভেলোসিটি and deceleration rate of early right and left ventricular filling, তার মানে ভেলোসিটি কি, এখানে ই রেশিও, এই রেশিওটা কিন্তু আমরা দেখি ই এ রেশিওটা কিন্তু বেশি থাকবে, মোর দেন কেউ কেউ বলে 2, হ্যাঁ খুব বেশি থাকবে আর কি। আচ্ছা, এখানে আসেন, মাইট্রাল ইনফ্লো ভেলোসিটি কিন্তু কমে যাচ্ছে, falls as much as 25 to 40%, and tricuspid velocity greatly increased in the first week after inspiration, তার মানে ইনস্পিরেশনের সময় কি হচ্ছে, মাইট্রাল ভেলোসিটি কিন্তু কমে যাচ্ছে, এখানে কিন্তু ই এ রেশিও কিন্তু বেশি থাকবে, মোর দেন 2, বাট টোটাল অ্যাজ এ হোল ভেলোসিটি ফল করবে 25 to 40% এর নিচে কমে আসবে ইনস্পিরেশনের সময় মাইট্রাল ভালভে, বাট ইনক্রিজ করবে ট্রাইকাসপিড ভালভে।
ট্রাইকাসপিড ফ্লোতে বেড়ে যাবে। ওই একই জিনিসটা প্রেশারের জন্য আর কি, ভেন্ট্রিকুলার ফিলিংটা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে ইনস্পিরেশনের সময় মাইট্রাল ফ্লোটা কম থাকবে আর ট্রাইকাসপিড ফ্লোটা বেশি থাকবে, গ্রেডিয়েন্টটা বেড়ে যাবে আর কি, ভেলোসিটিটা বেড়ে যাবে আর কি। আচ্ছা, রেসপিরেটরি ভেরিয়েশন ইন পালমোনারি venous flow is even more pronounced. এই রেসপিরেটরি ভেরিয়েশন দেখে আমাদেরকে ডায়াগনোসিস করতে, দিস phenomena which are manifestation of greatly enhanced ventricular interaction are not present in restrictive cardiomyopathy. Restrictive cardiomyopathy তে এই রেসপিরেটরি ভেরিয়েশন ট্রাইকাসপিড এবং মাইট্রাল যে ফ্লোটা যে কম বেশি, এটা কিন্তু রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে থাকবে না। Systolic venous return is not increased during inspiration. Inspiration এ কিন্তু জেভিপি বা জুগুলার ভেনাস পালসটা কিন্তু বেড়ে যাবে এবং এটার জন্য কিন্তু কাসপোল সাইন্সটা ডেভেলপ করে। আচ্ছা, তাহলে সিস্টেমিক ভেনাস রিটার্ন নট ইনক্রিজ ডিউরিং ইনস্পিরেশন, এইটা কিন্তু সিওপিডি তে কিন্তু এইটা আবার বেড়ে যায়। তার মানে সিস্টেমিক ভেনাস ফ্লো কিন্তু সিওপিডি তে ইনস্পিরেশনের সময় কিছুটা বাড়ে। এটার সাথে ডিফারেন্সিয়েট করা বা কর্ড পালমোনারি সিওপিডির সাথে ডিফারেন্সিয়েট করা যায়। রেসপিরেটরি ভেরিয়েশন ইন সুপিরিয়র ভেনা কাভা ফ্লো সাজেস্ট অবস্ট্রাকটিভ লাং ডিজিজ রাদার দ্যান কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস। এই যে ভেরিয়েশনটা সুপিরিয়র ভেনা কাভা এর থেকে ডিফারেন্সিয়েট করা যায়। হেপাটিক ভেন ফ্লো রিভার্সাল ইনক্রিজড উইথ ইনস্পিরেশন এবং এক্সপিরেশন, ওই একই জিনিস পালমোনারি ভেন আর পালমোনারি ভেনাস ফ্লো আর হেপাটিক ভেনাস ফ্লো, এই দুটাই কিন্তু আসলে রেসপিরেশনের সাথে সাথে ডিফারেন্সিয়েট হয়, কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে। এবং এখানেই হচ্ছে ডিসোসিয়েশনটা হচ্ছে, যে এটা আসলে দুটোতেই একই রকম বাড়া বা কমার কথা ছিল, কিন্তু ডিউরিং ইনস্পিরেশন এবং এক্সপিরেশন হচ্ছে এই দুটোতেই কম বেশি হচ্ছে। এটা দেখে ডায়াগনোসিস আমরা করতে পারি। আচ্ছা, হোয়াই হেপাটিক ভেনাস ফ্লো নট ইনফিরিয়র ভেনা কাভা? কারণ হেপাটিক ভেনটা কিন্তু পারপেন্ডিকুলারলি থাকে টু, মানে প্যারালাল থাকে টুয়ার্ডস ডপলার ফ্লো। যখন আমরা নেই তখন এটা প্যারালাল থাকে কিন্তু হেপাটিক ভেনটা, কিন্তু ইনফিরিয়র ভেনা কাভাটা পারপেন্ডিকুলারলি থাকে। এইজন্য এটা প্রেসার গ্রেডিয়েন্ট আমরা খুব ভালো করে মাপতে পারি না, এইজন্য হেপাটিক ভেনের কথা বলা হয়েছে। বাট চেঞ্জ গুলো কিন্তু একই রকম থাকে হেপাটিক ভেন এবং ইনফিরিয়র ভেনা কাভাতে। এই জায়গাটাতে খেয়াল করেন, এখানে ই এর রেশিও দেখেন, এক্সপিরেশনের সময় কিন্তু এই এটা কিন্তু প্রেসারটা বেড়ে যাচ্ছে এবং ইনস্পিরেশনের সময় কিন্তু প্রেসারটা কমে যাচ্ছে। ইনস্পিরেশনের সময় কিন্তু হাইটটা কমে যাচ্ছে। এটা দেখানো হচ্ছে যে মাইট্রাল ফ্লোটা দেখেন, খেয়াল করেন যে ইনস্পিরেশনের সময় কিন্তু মাইট্রাল ফ্লো হয় না, ঠিক আছে? ইনস্পিরেশনের সময় কিন্তু তখন হেপাটিক ফ্লোটা বেড়ে যায় বা ইনফিরিয়র ভেনা কাভার ফ্লোটা বেড়ে যায়, কাজে ওই দিকে ডপলারটা বাড়বে। আর এখানে ইনস্পিরেশনের সময় দেখেন যে এটা যে হাইটটা কিন্তু কমে আসছে, কমপ্লেক্সটার ই এবং এর যে হাইটটা ইনস্পিরেশনের সময় কম, এক্সপাইরেশনের সময় কিন্তু বেশি মাইট্রাল কিন্তু। তাহলে এই জিনিসটা যখন আমরা সেপ্টামের ক্ষেত্রে দেখবো, এই সেপ্টামটা কিন্তু এরকম ভাবে কিন্তু উঠানামা করবে রেসপিরেটরি ফেজে, ওইটাই হচ্ছে সেপ্টাল বাউন্স। ওইদিকে আমরা এম মোডে দেখলাম সেপ্টাল বাউন্স, আর যখন আমরা মানে ডপলার গ্রেডিয়েন্টে দেখছি তখন এই হাইট গুলো কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে, কমপ্লেক্স গুলো হাইট কম বেশি হচ্ছে ইনস্পিরেটরি এবং এক্সপিরেটরি ফেজে। জিনিসটা ক্লিয়ার? শুধু কমপ্লেক্স না, এখানে এসএমএ শুধু ই এর হাইটটা 25% রেসপিরেশন ভেরিয়েশন না, এখানে ই না, এখানে ই এ টোটালটাই। হ্যাঁ ঠিকই আছে, যে কমপ্লেক্স এটা কমবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ রেস্ট্রিক্টিভ কার্ডিওমায়োপ্যাথিতে both inspiration and expiration ear height same থাকবে, কিন্তু কনস্ট্রিকটিভ ear height 25% এর বেশি কমে যাবে inspiration। এটাই মাইট্রাল ইনফ্লো আপনার এই যে ভেলোসিটি, এইটাই এই ভেরিয়েশনটাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। তো একই জিনিসটা যখন আমরা সেপ্টামের ক্ষেত্রে দেখবো, ওই সেপ্টামটা কিন্তু এরকম উঠানামা করবে, এটাই হচ্ছে বাউন্স। আচ্ছা, এরপরে আমরা আসি যে হেপাটিক ভেনের ক্ষেত্রে। হেপাটিক ভেনটা যেহেতু আসলে উপর থেকে নিচের দিকে, তো তাহলে কমপ্লেক্স গুলো কিন্তু নিচের দিকে আসবে। তাহলে দেখেন যেখানে নর্মাল ইনস্পিরেশন এবং এক্সপিরেশন সময় হেপাটিক ফ্লোটা দেখেন কেমন, প্রথম যেটা একেবারে বাম দিকে, উপরটা হচ্ছে ইনস্পিরেশন, নিচেরটা হচ্ছে এক্সপিরেটরি ফেজ। আই হচ্ছে ইনস্পিরেটরি, ই হচ্ছে এক্সপিরেটরি ফেজ। নর্মালটা কেমন থাকবে? আর কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসের কিন্তু দুটোতেই কম বেশি হতে পারে, কিন্তু রেশিও সমান থাকবে। বাট রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, ইনস্পিরেশন এবং এক্সপিরেশন কিন্তু চেঞ্জ হবে।
কম বেশি হবে। এছাড়া রেসপিরেশন মানে রেসপিরেটরি কার্ডিওমায়োপ্যাথিতে ইন্সপিরেশনের ফ্লো রিভার্সালটা হবে, আর কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিসে ইন্সপিরেশন হবে, এইটাই ডিফারেন্ট। হ্যাঁ, এক্ষেত্রে ওইখানে যখন ওইখানে ইন্সপিরেশন, ওখানে ইন্সপিরেশন আর এখানে এক্সপিরেশন। হ্যাঁ, এই যে মাইট্রালটার সাথে উল্টা ভাইস ভার্সা হবে এক্ষেত্রে, ঠিক আছে? জাস্ট ভুলে যাবে, মাইট্রালে যেখানে পজিটিভ থাকবে এখানে নেগেটিভ থাকবে আর কি। আচ্ছা, এই ছবিটাতে একটু দেখেন যে এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। ইনস্পিরেটরি ফেজে ই রেশিওটা ইটা বেড়ে যাচ্ছে, আবার একটাতে ই এবং ই রেশিওর যেটা ইটা শুধু ই দেখেন, ইনস্পিরেশন এবং এক্সপিরেশনের সাথে সাথে কিন্তু কম বেশি হচ্ছে। এটা বুঝতে পারলেই হয়ে যাবে। এই যে কম বেশি, হ্যাঁ কম বেশি হচ্ছে, এইটাই হচ্ছে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিসের সবচেয়ে ডায়াগনস্টিক ফিচার। কম বেশি ইন রেসপিরেটরি ভেরিয়েশন। কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিসে থাকবে, বাট রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে রেসপিরেটরি কোনো ভেরিয়েশন থাকবে না। চেস্ট এক্সরে, এরপর আমরা ডপলারটা চেঞ্জ হয়ে চেস্ট এক্সরে আসলাম শেষ করে। এখানে চেস্ট এক্সরেতে আসলে কিছু সেই কিতাবি কথাবার্তা বলতে হয়। কার্ডিয়াক শিলরটা মেবি নরমাল অর এনলার্জ থাকতে পারে, পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন লেস দেন 0.5%, আমরা 50%টা কমে কিন্তু আসলে পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশনটা পাই। আচ্ছা, pericardial calcification may be seen with chronic adhesive pericarditis in the absence of constriction, but then in the usually এটা খুব একটা ইম্পর্টেন্ট না, প্যাচি কনস্ট্রিকশন ক্যালসিফিকেশন থাকতে পারে কনস্ট্রিক্টিভে, মানে একবার যে টোটালটা ক্যালসিফিকেশন হয়ে গেছে তাও না, প্যাচিও থাকতে পারে কিছু জায়গায়। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন is used to confirm the clinical suspicion of pericardial disease, uncover occult constriction, diagnose effusive constrictive disease and identify associated coronary myocardial and valvular disease. কেন করা হয় তার ইন্ডিকেশন। আর কখনো আমরা এখান থেকে এন্ডোমায়োকার্ডিয়াল বায়োপসি সামটাইমস নেসেসারি টু এক্সক্লুড রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, আমাদেরকে বায়োপসির জন্য এটা করতে পারি। তাহলে দেখেন একটা কথা বলা হচ্ছে যে অকাল্ট কনস্ট্রিকশন এগুলোই কিন্তু খুব বেশি থাকে। তো এটাকে আমাদের অনেক সময় ইকোতে যে ক্যালসিফিকেশন বা থিকেন্ড পেরিকার্ডিয়াল, এটা কিন্তু ইকোতেও পাওয়া যায় না, এক্সরেতেও পাওয়া যায় না। তাহলে এই অকাল্ট কনস্ট্রাকশনটাকে অনেক সময় আমরা যখন ইকো 2D বা এমওর দিয়ে যখন ডিফারেন্সিয়েট করতে পারি না, তখন আমাদের কার্ডিয়াক ক্যাথের দরকার হয়ে যায়। আচ্ছা, কার্ডিয়াক ক্যাথে যে জিনিসটা হবে, এখানে মেজর ফাইন্ডিংস including increased right atrial pressure with prominent X and Y distance of venous and atrial pressure testing, যেটা কাসমোর সায়েন্স এর জন্য আমরা পেয়েছি, এটা ইম্পর্টেন্ট জিনিস। Increased RV end diastolic pressure usually to a level 1/3 or more of RV systolic pressure, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে স্কয়ার রুট সাইন ইন দ্য RV and LV diastolic pressure testing, তার মানে an early diastolic dip followed by a plateau of the diastasis and often with an absence of a wave. এখানে স্কয়ার রুট সাইন থাকবে একটা। স্কয়ার রুট সাইনটা আমি একটু পরে ডিসক্রাইব করে দিচ্ছি, এটাকে শেষ করে দিই। A greater inspected decrease in pulmonary capillary waist pressure confirmed with LV diastolic compared with LV diastolic pressure, equalization of LV and RV diastolic plateau pressure testing with a little separation with exercise and discordance between RV and LV peak systolic pressure during inspiration. এই ছবিটাতে দেখেন, এই হচ্ছে স্কয়ার রুট সাইন। স্কয়ার রুট সাইন এখানে খুব সোজা জিনিসটা বোঝার জন্য যে প্রথমে যখন ডায়াস্টলে যায় 1/3 অফ ডায়াস্টল, তখন কিন্তু একটা কিছুটা ফিলিং হয়, এবং ফিলিং এর জন্য তখন খুব তাড়াতাড়ি 1/3 ফেজ অফ ডায়াস্টলে কিন্তু ফিলিং হয়ে যাচ্ছে, এবং ফিলিং হয়ে যাওয়ার পর কিন্তু প্রেশারটা বেড়ে যায়, তখন এটা একটা ডিপ হয়ে যাওয়ার পর কিন্তু প্লেটু, তারপর কিন্তু আর ফিলিং হয় না। এই জন্য একটা সমান প্যারালাল যে লাইনটা সমান যেটা চলে আসছে, সেটা কিন্তু ডিউ টু আর ফিলিং না হওয়ার জন্য। তারপর একটা শার্প ফল, তারপর হচ্ছে আপ এন্ড হচ্ছে প্লেটু, এটাই হচ্ছে স্কয়ার রুট সাইন। তার মানে যা ফিলিং হবে ডিউরিং ফার্স্ট 1/3 অফ দ্য ডায়াস্টলিক ফেজে। এখান থেকে অনেক সময় কিন্তু এই কথাগুলো খুব ছোট ছোট কথা ভাইভাতে জিজ্ঞেস করে ফেলতে পারে যে হোয়াট ইজ সেপ্টাল শাডার, হোয়াট ইজ সেপ্টাল বাউন্স, হোয়াট ইজ স্কয়ার রুট সাইন, যারা খুব ভালো পারবে।
আবার যারা খুব খারাপ করবে তাদেরকে এই জিনিসগুলো জিজ্ঞেস করার পরে এমন প্যাচের মধ্যে ফেলবে যে আর বারবার আসতে পারবে না। কাজে খুব ভালো কনসেপশন না থাকলে ক্যান্সার করা কঠিন। তারপরে সিটি স্ক্যান বা এমআরআই। CT scan highly accurate method for evaluating pericardial thickness and therefore plays an essential role in the diagnosis and management of constitutive disease. Normal pericardium is identified as 1 to 2 millimeter thickness, curvilinear line of soft tissue density, whereas in constitutive pericarditis এটা 4 থেকে 20 millimeter thick হতে পারে। CT is also useful in planning pericardiectomy because its ability to define the distribution of pericardial thickness. Thickening. Achha. Accurate definition of pericardial thickness and its distribution also is possible with MRI. MRI ছাড়া আসলে accurate thickness টা measure করা খুব কঠিন হয়ে যায়, CT scan দিয়েও করা যায় না। Unlike CT, easily getting it is necessary for adequate visualization. Resolution is not quite as good and classification is difficult to distinguish from fibrosis. Fibrosis and differentiate করা আসলে কঠিন। However, the diagnostic accuracy is identifying surgical confirmative constitutive pericarditis. Excellent. আচ্ছা, ম্যানেজমেন্টটা হচ্ছে আসলে খুব একটাই হচ্ছে যে পেরিকার্ডিয়েক্টমি। এটা 3টা ফেজ আছে। যদি আর্লি ফেজ হয় আমরা ওয়েট করতে পারি, যদি ইন্টারমিডিয়েট ফেজ হয় তাহলে এটার ডেফিনেট ট্রিটমেন্ট হচ্ছে পেরিকার্ডিয়েক্টমি। আর যদি লেট স্টেজ হয়ে থাকে তাহলে পেরিকার্ডিয়েক্টমি করার পরেও যখন একেবারে ক্যালসিফাইড হয়ে যায়, থিকেন্ড শেল অনেকটা মেলামাইনের প্লেটের মতো, তখন আমরা যদি পেরিকার্ডিয়েক্টমিও করি এর আউটকাম খুব একটা ভালো হয় না। আর পেরিকার্ডিয়েক্টমি ইটস ওয়ান অফ দ্য মানে ডেঞ্জারাস প্রসিডিউর বা খুব একটা রিস্কি প্রসিডিউর, কারণ এখানে ইন্ট্রা অপারেটিভ বা পোস্ট অপারেটিভ মর্টালিটি 18% বা তার বেশি হতে পারে আর কি। এই জন্য আমাদের ডায়াগনোসিসটা খুব ডেফিনেটলি করতে হবে। শুধু যে ইকো দিয়ে করবো তা না, সিটি স্ক্যান এমআরআই দিয়ে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করবো এবং ট্রিটমেন্টটা করতে যাওয়াটা আরো কঠিন, যেহেতু আমরা আসলে আর্লি স্টেজে ট্রিটমেন্ট দিতে পারি, ডায়াবেটিক্স ডিঅক্সিন দিতে পারি, যদি অ্যাট্রাল ফিব্রিলেশন থেকে ডিঅক্সিন এবং ডায়াবেটিক্স দিতে পারি, খুব জুডিশিয়াল ইউজ করতে হবে। বাট ডেফিনেট ট্রিটমেন্ট হচ্ছে পেরিকার্ডিয়েক্টমি। এটা যদি মডারেট ফেজও থাকে তাহলে সেক্ষেত্রে পেরিকার্ডিয়েক্টমিটাই বেস্ট অপশন, বাট রিস্কি প্রসিডিউর। কাজে পেশেন্ট আসলেই যে আমরা এটা পেরিকার্ডিয়েক্টমির জন্য পাঠিয়ে দেবো তা কিন্তু না। আর ডায়াগনোসিসটা এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মোটামুটি ভাবে যা বলা হয়ে গেছে। এখানে একটা অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদমটা আমি খুব চেষ্টা করেছিলাম ভালো করে দেখানোর জন্য। আচ্ছা, এখানে দেখেন যে কখন আমরা এই জিনিসটাতে যাব। একটা ডায়াগনস্টিক অ্যালগোরিদম বাই ইকো, মাইট্রাল ইনফ্লো ইএ রেশিও যেটা প্লাস ডাইলেটেড ইনফিরিয়র ভেনা কাভা, এবং ইএ রেশিওটা অবশ্যই কিন্তু 2 এর বেশি থাকতে হবে। এখানে যদিও 0.8 এর বেশি বা তার মানে নরমাল, এবং এটা কিন্তু আসলে ডায়াস্টোলিক ডিসফাংশন, গ্রেড 3 ডায়াস্টোলিক ডিসফাংশন, এই হিসাবে কিন্তু ইএ রেশিওটা মোর দেন 2। আচ্ছা, এবং তার মানে হচ্ছে যে ইএ রেশিওটা অবশ্যই বেশি থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, এবং ডাইলেটেড ইনফিরিয়র ভেনা কাভা এরকম যদি থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে যে ventricular septal motion abnormality আছে কিনা উইথ রেসপিরেশন সাথে সাথে, দ্যাট ইজ সেপ্টাল বাউন্স। এইটা যদি থাকে তাহলে দ্যাট ইজ ইন্ডিকেটেড যে এটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিসের দিকে যাবে। আর এটা যদি না থাকে, সেপ্টাল মুভমেন্ট বা বাউন্স ডিউরিং রেসপিরেশন, এটা আনলাইকলি কনস্ট্রিকশন এবং এটা যাচ্ছে হচ্ছে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির দিকে। তাহলে জিনিসটা আমরা বলি মাইট্রাল রেশিও নরমাল থাকবে এবং ডাইলেটেড ইনফিরিয়র ভেনা কাভা, তার সাথে সাথে যদি আমরা সেপ্টাল বাউন্সটা যদি দেখতে পাই, এটা মোস্ট লাইকলি কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস। আচ্ছা, যদি বাউন্স থাকে তাহলে মাইট্রাল ফ্লো যেটা আছে, এই মাইট্রাল ফ্লোটাও কিন্তু ভেরি করবে উইথ ইনস্পিরেশন এবং এক্সপিরেশনের সাথে সাথে। তার মানে মাইট্রাল যে ই প্রাইম যেটা আছে এটা এতটা দরকার নেই, যদি ভেরিয়েশন থাকে তাহলে এটা ডায়াগনস্টিক ফর কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস। সরি, তার মানে মাইট্রাল যে ই প্রাইম যেটা থাকবে সেটা হচ্ছে মোর দেন বা 6 to 8 যদি থাকে তাহলে এটা হচ্ছে আসলে কনস্ট্রিকটিভ দিকে যাচ্ছে। মোর দেন 8 যদি থাকে এটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস, যদি 6 থেকে 8 থাকে মিক্স হতে পারে, আর যদি 6 এর নিচে থাকে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি। তাহলে এইভাবে মোটামুটি ভাবে তারপরে হেপাটিক ফেইজ আমরা দেখতে পাই। তাহলে দুটো জিনিস দেখতে হবে, মাইট্রাল ফ্লো আর হেপাটিক ফ্লো। এটা যদি রেসপিরেশনের সাথে সাথে যদি ভেরিয়েশন হয় এটা মোস্ট লাইকলি কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস, আর যদি না হয়ে থাকে তাহলে আমরা যাব হচ্ছে রেস্ট্রিকটিভ
কার্ডিওমায়োপ্যাথির দিকে। এইবার আমরা সেই প্রথম যে একটা ইকো স্লাইড দেখেছিলাম, সম্ভবত বজল ভাই কমেন্ট করে ফেলছিলেন যে এটা আসলে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, কিন্তু এটাকে এইটা দেখে আমাদের কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস বলাটা খুব মুশকিল। ইট মে বি এ ফিচার অফ সিম্পল কর পালমোনারি, মে বি কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, মে বি রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি। তাহলে এর মধ্যে তিনটা জিনিস থাকতে পারে। এই ডিফারেন্সিয়েট করার জন্য এতক্ষণ যা বলা সেটা বললাম। যদি এরপর আপনাদের কোনো কোশ্চেন থাকে এবার কোশ্চেন করতে পারেন। আমি আসলে খুব লাকি যে স্যার আমাকে এরকম একটা টপিক আমাকে পড়ানোর জন্য দিয়েছেন। আমি আসলে আপনাদেরকে কতটা হেল্প করতে পারলাম জানি না, তবে আমি অনেক বেনিফিটেড হয়েছি এই জিনিসটা করতে গিয়ে এবং পড়াতে গিয়ে আপনাদেরকে। এরপরও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, আসলে এটা যদি আমি বোর্ডে যদি সাথে সাথে স্কেচ যদি হাতে ছবি এঁকে যদি দেখাতে পারতাম, জিনিসটা আরো ক্লিয়ার হতো। ছবিগুলো আসলে একটু এখানে খুব বেশি ক্লিয়ার না। অথবা যদি আমি একটা পেশেন্টের যদি নর্মাল ইকোতে যদি দেখাতে পারতাম, প্র্যাকটিক্যালি হাতে কলমে যদি দেখাতে পারতাম, তাহলে অনেক বেশি হেল্পফুল হতো। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ স্যার, আমরা কি রেস্ট্রিক্টেড কার্ডিওমায়োপ্যাথি এন্ড কনস্ট্রিক্টেড কার্ডিওমায়োপ্যাথি ক্লিনিক্যালি মানে আলাদা করতে পারি? হ্যাঁ, ক্লিনিক্যালি আলাদা করা যেতে পারে। এটা আপনার হার্টসে খুব সুন্দর করে একটা টেবিল দেওয়া আছে, হিস্ট্রি থেকে, চেস্ট এক্সরে থেকে, ইসিজি থেকে, সিটি স্ক্যান, এমআরআই থেকে, হিমোডাইনামিক্স থেকে, বায়োপসি থেকে। তো হিস্ট্রিতে যেটা বলা হচ্ছে যে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি সিস্টেমিক ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথিতে কি থাকবে, সিস্টেমিক ইনভলভমেন্ট থাকবে। তার মানে হচ্ছে মোস্টলি কার্ডিওমায়োপ্যাথি যেগুলো থাকে যে সেকেন্ডারি কজ, প্রাইমারি কজ কিন্তু কম থাকে, সেকেন্ডারি কজ বেশি, এবং সেক্ষেত্রে সিস্টেমিক আদার যে ডিজিজ গুলোর ইনভলভমেন্ট থাকবে, যেমন সার্কোইডোসিস, তারপর হচ্ছে যে মাল্টিপল মাইলোমা, অ্যামাইলোইডোসিস, এইগুলো কিন্তু হিস্ট্রি থাকবে এবং পুরো সিস্টেমে ইনভলভমেন্ট থাকবে। বাট কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস হচ্ছে শুধুমাত্র পেরিকার্ডাইটিস থেকে হচ্ছে, অথবা রেডিওথেরাপি, অথবা কার্সিনোমা চেস্ট ব্রেস্ট এবং রেডিওথেরাপি থেকে হচ্ছে, বা চেস্ট ট্রমা থেকে হতে পারে, এবং সিস্টেমিক ডিজিজ ইনভলভমেন্ট এখানে রেয়ার। এই জন্য ক্লিনিক্যালি আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে গেলে আদার সিস্টেম গুলোকে আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে ক্লিনিক্যালি। কামাল কিন্তু আমার সামনে বসা আছে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার, আমি তাহলে ইকোতে আমি তাহলে ই বাই ই প্রাইম দিয়ে এটা মানে ডিফারেন্সিয়েট করতে পারি স্যার। ই বাই ই প্রাইমে আমি যে পেজটা নিচ্ছি ওই সেম লাইনের মধ্যে আছে ই বাই এ একটা বড় একটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু সেম থাকার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা এখানে একটাই বড় আর একটাই ছোট। হ্যাঁ, তার মানে এই ভেরিয়েশনটা হবে রেসপিরেশনের সাথে সাথে, ইনস্পিরেশন এবং এক্সপিরেশন ভেরিয়েশন হবে। সেপ্টাল বাউন্সটা হচ্ছে 2D তে, আর হচ্ছে কালার ডপলার যদি দেখি আমরা এটা দেখবো যে এটা বেশি হয়ে থাকবে। তার মানে এই ছবিটা যদি আপনি মনে রাখতে পারেন, এই ছবিটা আমি যে প্রথম স্লাইডে যে ছবিটা দেখালাম, এটা যদি আপনি মনে রাখতে পারেন যে ইনস্পিরেশন এবং এক্সপিরেশনের সাথে সাথে সেপ্টামটা কোন দিকে মুভমেন্ট করতেছে এইটা, প্লাস এখানে মাইট্রাল এবং হেপাটিক ভেনের ফ্লোটা কোন দিকে যাচ্ছে, এটা যদি আপনি বুঝতে, কম বেশি হচ্ছে কিনা এটা যদি বুঝতে পারেন, তাহলে হয়ে যাবে। তিনটা জিনিস, সেপ্টাল বাউন্স, মাইট্রাল এন্ড হেপাটিক ফ্লো, ইনফ্লো। আচ্ছা, কোনো কোশ্চেন আমাকে শোনা যাচ্ছে? আমি কোনো রেসপন্স পাচ্ছি না। ওরা সবাই আনমিউট করা, তো এই হ্যাঁ, মাঝে মাঝে রেসপন্স না পেলে বোঝা যায় না যে মানে আসলে সবাই বুঝতে পারছে। কোনো কোশ্চেন যদি থাকে তাহলে করতে পারেন, কোশ্চেন না থাকলে আমরা ক্লোজ করব সেশন। এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে পার্সোনালি আমার সাথে দেখা করতে পারেন ডিপার্টমেন্টে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এটা একটু টাফ জিনিসটা বুঝতে পারাটা। আমি আসলে আমি কতটা বুঝাতে পারলাম আমি বলতে পারবো না, কিন্তু আমি নিজে কিন্তু অনেক বেনিফিট হয়েছি এটা পড়তে গিয়ে এবং এটা বুঝতে গিয়ে, পড়াতে গিয়ে। যদি আপনারা আমার এটা থেকে কিছু বুঝতে পারেন বা বেনিফিট পান, সেটা আমার সার্থকতা। আজকে অনেক স্যাররা আছেন দেখলাম, তো আজকে নিচ থেকে দেখি কে কে আছেন। নিজাম ভাই আছেন, নিজাম ভাই একটু বলেন, আমরা ক্লোজিং এর মধ্যে আছি, যদি কিছু শেয়ার করতে চান অথবা কমেন্ট করতে চান। নিজামের পর ফখরুল বলবেন।
এরপরে দিলীপ রেডি থাকবেন বলার জন্য। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ আহসান ভাই ফর নাইস প্রেজেন্টেশন। আসলে জিনিসটা আসলে জটিল, মানে একবার পরে বোঝা। উনি যেটা গতকালকে বলছিলেন যে 3 বার হাস পরে এরপর বসার জন্য চেষ্টা করছি পড়ার জন্য, ওইরকম সুযোগ পাওয়া হয়নি আসলে। আমরা যখন ছাত্র জীবনে পড়ছি তখনও এটা বুঝতে একবার পরে বোঝার মতো বিষয় না আসলে। তো আমার যেটা মনে হয়েছে যে মানে উনি যেটা বুঝিয়েছে রেস্ট্রিকটিভ কনস্টিটিউটিভ এটা ঠিক আছে, বাট নর্মাল ফিজিওলজিটা এসব বলছিলেন তখন নর্মাল ফিজিওলজিটা আরো একটু এলাবোরেটেড এবং আরেকটু ভালো মতো যদি বোঝা যায় বা রকম করা যায়, সেক্ষেত্রে অ্যাবনর্মালটা আরো বেশি সহজে বোঝা যাবে। তো উনি লাস্টে যেটা মানে সামারি যেটা পয়েন্ট আউট করছেন সেটা হচ্ছে যে সেপ্টাল বাউন্স, রেসপিরেটরি ভেরিয়েশন। আমার মনে হয় এই দুটা জিনিস যদি মাথায় রাখি আমরা, তবু আমরা ইকোতে ডায়াগনোসিস করা এটা ভেরি ইজি হবে আর কি, মানে অনেকটাই সহজ সহায়তা করবে আমাদের। থ্যাংক ইউ এহসান ভাইকে অনেক ভালো মতো বোঝানোর চেষ্টা করার জন্য। আমরা মোটামুটি বেনিফিট হয়েছি, আরো বেনিফিট হওয়া যেত যদি আমরা আরেকটু সময় দিতাম এর পিছনে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ নিজাম ভাই। নেক্সট হলো কারে বলছিলাম, ফখরুল ভাই নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। বলেন। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ এহসান ভাই, খুব কঠিন এবং জটিল একটা টপিক যেটা আপনি প্রেজেন্ট করেছেন। এটা সবসময় জটিল এবং কনস্ট্রিকটিভ এন্ড রেস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এই দুইটা মানে বোঝা ইকোতে আসলে ডিফিকাল্ট। যে একটা ডায়াগ্রামেটিক যে হার্টের ছবি দেখাইছেন, যেটা ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশনে মুভমেন্ট, ইন্সপিরেশনে এলবির দিকে এবং এক্সপিরেশনে আরবির দিকে যেটা মুভ করে, এটা আসলে ইকোতে এটা আমার মনে হয় বোঝা একটু ডিফিকাল্ট হবে, মানে মুভিং ইকোতে এটা একটা। আর এটা আসলে ওই যে এমমুড ডপলার পালস ওয়েভ ডপলার দিয়ে অ্যাকচুয়ালি এটা বুঝতে হয় যে এটার যে ভেলোসিটি গুলা দিয়ে, আর যে হেপাটিক ভেইন এবং ইনফিরিয়র ভেনা কাভা ডাইলেটেশন যেগুলা করছে, তারপরও এই টোটাল ইয়েটা খুবই জটিল মনে হয় আমার কাছে। তারপরও আপনি খুব সহজ করে এটা বোঝানোর চেষ্টা করেছেন। আশা করি আমার মনে হয় যে সবারই কম বেশি এটা থেকে লাভ হবে। তো আপনাকে আবারও ধন্যবাদ এই সুন্দর কঠিনটাকে প্রেজেন্ট করার জন্য। ধন্যবাদ। দিলীপ। থ্যাংক ইউ ফখরুল ভাই। দিলীপ কুমার সরকার। স্যার স্যার প্রথমে আমি ধন্যবাদ জানাই এহসান ভাইকে, কারণ এই একটা জটিল জিনিস গতকালকে আমরা একটা জটিল জিনিস শিখছি, আজকে আরেকটা জটিল জিনিস শিখলাম। তো এটা আসলে জটিল, যদি জিনিসটাকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন, এতে আসলে শুধু সরলভাবে সোজা হবে। আমি আর বলতে পারবো না, আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ দিলীপ দা। এরপরে শোয়েব ভাই। থ্যাংক ইউ স্যার। এহসান ভাই মানে এটা যে প্রচেষ্টা নিজে বোঝার জন্য, আমাদের বোঝার জন্য ওনার ইয়েতেই বোঝা যাচ্ছে। উনি আগে থেকে আমাদেরকে বলছেন বুঝতে গেলে কি কি করতে হবে। আজকে ওনার অনেক চেষ্টা ছিল এবং উনি শুধু ক্লাস নিয়েও থেমে থাকেন না, উনি পরবর্তীতেও যদি স্টুডেন্টরা বা আমরা বুঝতে চাই উনি বুঝাবেন। এহসান ভাই থ্যাংক ইউ। আপনাকে এহসান বিন লাদেনের মতো লাগতেছে এটা। থ্যাংক ইউ। আর স্যার হচ্ছে কি আমাদের লাস্ট পার্সন, এবং স্যার এই ব্যাপারে স্যারের অনেক ক্লাস আছে এবং আমরা স্যারের কাছ থেকে নিজাম যেটা বলছে আর কি, সেটা আমারও ছিল। আমাদের নর্মাল ফিজিওলজিটা বুঝতে গেলে এখানে একটু সুবিধা হবে পরে কাজে আমাদের নর্মাল হিমোডাইনামিক্সটা এক্ষেত্রে ইন্সপিরেশন এক্সপ্রেশন কিভাবে চেঞ্জ হয় সেটা যদি আমরা আগে ধারণা থাকে তাহলে পরবর্তীতে এটা চেঞ্জটা আমরা বুঝতে পারবো আর কি। থ্যাংক ইউ স্যার। আমরা আপনার কাছ থেকে শুনি স্যার। থ্যাংক ইউ এহসান ভাই এগেইন, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এবার হলো মানে যেহেতু মানে এহসান অনেক কষ্ট করে জিনিসটা তৈরি করছেন, অনেক এখানে সমৃদ্ধ তার লেকচারটা, এটা আপনারা সবাই মানে নিয়ে নিবেন এবং নিয়ে আবার বারবার পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি স্টুডেন্টদের তরফ থেকে মানে ডাক্তার লিপা আপনাকে কিছু বলার জন্য বলতেছি। স্যারকে বলেন স্যারের মানে প্রচেষ্টা সম্পর্কে, আপনার বোঝা সম্পর্কে, আমাদের বোঝা সম্পর্কে। লিপা আছে কি নাই? আছি স্যার।
না, আমি তো ভাবছি যে মানে অন করে রাইখা তুমি না স্যার, মনে আছে হয় যে স্যার। রান্না আমার করে চলে গেছো। ছেলের বই খুলতে গেছিলাম স্যার, ছেলে ক্লাস চলতেছে। এই ছেলেরও ক্লাস মহেন্দ্রক্ষণ, চলতেছে স্যার, ওই বই শোনো, খুলে না, ওইটা বই এই খুলে দিয়ে আসছে। এই মহেন্দ্রক্ষণ কখন আসবে যেখানে মা, ছেলে এবং স্বামী একত্রে লেখাপড়া করে? ঠিক আছে, বলেন, আপনি একটু কিছু বলেন, আমি তারপরে ফাইনাল কমেন্টে আসতেছি। স্যার থ্যাংক ইউ স্যার, অনেক কঠিন একটা এটা স্যার রিটেনের জন্য আমার ইম্পর্টেন্ট ছিল, অনেক কিছু আসলে মানে মুখস্থ করে রাখছিলাম আর কি, বুঝতাম কম। আজকের ক্লাসের পরে একটু স্যার একটু ক্লিয়ার আইডিয়া হয়েছে, এরপরেও স্যার আবার পড়তে হবে স্যার আমাকে। আর স্যার সমস্যা হলে আপনাকে বলবো স্যার। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর করে বুঝিয়েছেন আপনি, অনেক ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ হাসান। আসলে মানে এটা মানে কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস আসলে একটা কঠিন একটা সাবজেক্ট, কঠিন একটা সাবজেক্ট, কঠিন একটা অংশ। কয়েকটা জিনিস একত্রে গোল পাকায় যায়, সেটা হলো কার্ডিয়াক টেম্পোনেন্ট, কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস, আর হলো কার্ডিয়াক মানে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি। এই তিনটে জিনিসই যখনই আসে তখনই মনে হয় যে তিনটা একই রকম, একই ভাবে করা। তো সেই জন্য এইটাকে একটু কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস আসলে রেয়ার ডিজিজ, সাসপেক্ট করতে হয়। সাসপেক্ট না করলে আসলে ক্লিনিক্যাল ডায়াগনোসিসে পৌঁছে যায় না। তখন হয় কি, এইটা ডায়াগনোসিস এইভাবে পৌঁছে যে এটা একটা সিসিএফ বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের মতো পেশেন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওই রকম ডায়াগনোসিস করি যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর আছে, মানে হেপাটিক কনজেশন থাকে, ভেনাস কনজেশন থাকে, ক্লিনিক্যালি ওরকম দেখা যায় যে ফ্যাটিক থাকে পেশেন্টের পালস যদি দেখেন টেকিকার্ডিয়া থাকে, মানে নেক ভেইন যদি দেখেন তাহলে নেক ভেইন আপনার ইলেভেটেড থাকে। ওখানে তো আর আমরা প্রমিনেন্ট ওয়াইড ডিসেন্ট আমরা বুঝি না, তা সেই জন্য আমরা প্রমিনেন্ট ওয়াইড দেখলে ক্লাসিক্যাল যে টিচিং এটা কনজেস্টিভ কার্ডিয়াক মানে ফেইলিওরের দিকে চলে যায়। এখন তারপরে দেই কি আমরা ইকো করতে দেখে আমরা তখন মনে করি যে না, ইকো ভালো আছে, তার মানে হচ্ছে কার্ডিয়াক ইটিওলজি দেখলে না, পারতপক্ষে আমরা যে সমস্ত তখন আমরা বলি যে এটা লাং কজের জন্য। হ্যাঁ, কার্ডিয়াক কজের জন্য যেটা আছে এটাকে আমরা ইকো, শুধুমাত্র একটা এলভি ফাংশন, ইজেকশন ফাংশন ভালো আছে দেখে একটু ইকো কালার করলাম না ওইরকম একটা জিনিস দেখে আমরা বললাম যে এটা ভালো আছে, পরে তারে আমরা কার্ডিও পালমোনারি কজ অথবা লাং প্যারেনকাইমার কজ বলে আমরা তাকে চিকিৎসা শুরু করি এবং ডায়াবেটিক্স থেকে শুরু করে তাকে এটা দেয়। আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ডায়াগনোসিস গুলা হয় না, এবং এই ডায়াগনোসিস গুলা মানে ক্লিনিক্যালি আপনি তখনই করতে পারবেন যখন দেখবেন আপনার আউট অফ প্রপোর্শনে আপনার রিডিমা আছে, কিন্তু সেই তুলনায় লাংস ফাইন্ডিংস আপনার নাই। আউট অফ প্রপোর্শনে লাংস ভার্চুয়ালি মানে ক্লিয়ারের মতো থাকবে, অথবা কম মানে হইলো ক্লিয়ারিফিকেশন বা এগুলা আউট অফ ওয়েতে থাকবে, কম থাকবে। আর কুসমাল সাইনের কথা আছে, কুসমাল সাইন পজিটিভ থাকে, এবং বাকি আর যেগুলা আছে সেইটা। তো এইরকম ক্ষেত্রে মানে ফালসাস প্যারাডক্সাস এর মধ্যে থাকে। এরকম ক্ষেত্রে যে সমস্ত জায়গায় আপনার সন্দেহ হইতে পারে যে কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস আছে, আপনি ইকোতে বুঝতে পারতেছেন না, হেপাটিক ফ্লো, ভেইন রিভার্সাল, তার মাইট্রাল ইনফ্লো, প্রাইম মানে আপনি যেগুলো বুঝতে পারতেছেন না, অথবা আপনার এইগুলো এক্সপার্টিস নাই, সে সমস্ত জায়গায় দেখবেন যে অনেক ক্ষেত্রে এখন কিন্তু সিটি এমআরআই, সিএমআরআই আছে, এইগুলো দিলে মোটামুটি ভাবে তারা ভালোভাবে ডায়াগনোসিস করে দিতে পারে। এটা একটা খুব সেন্সিটিভ একটা টুল ডায়াগনোসিস করার জন্য। আর সিম্পল এক্সরে করলেও অনেক সময় কিন্তু পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন। এইরকম যদি খুব একটা মানে সিম্পল টেস্ট এক্সরে আর খুব একটা স্পেসিফিক টেস্ট সিটি এমআরআই, এই দুইটার মাঝখানে ব্যালেন্স করে আপনার এটা করতে হবে। আপনার মনের মধ্যে যদি না থাকে, সাসপিশন যদি না থাকে, ডায়াগনোসিসে আপনি বুঝতে পারবেন না। আপনি একটা ডায়াগনোসিস পাইলে সন্তুষ্ট হয়ে গেলেই মানে ইটস নট অল ওভার। আপনি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন, মানে ডায়াবেটিক্স এর ডোজ বাড়াচ্ছেন, ইডিমা কমে না, ইডিমা একই রকম থাকে, রোগী অতটা খারাপও থাকে না, আবার রোগী অতটা আউট অফ প্রপোর্শনে ডিসনিকও না।
তো এই সমস্ত ক্ষেত্রে তখন আপনার একটা সাসপেক্ট করতে হবে যে এখানে একটা হয়তো সিস্টেমিক, কারণ কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস ইটস ইনভেরিয়েবলি ইটস দ্য সিকুয়েলি অফ টিউবারকুলার পেরিকার্ডাইটিস। এইটার ক্ষেত্রেই বেশি করে আসে, টিউবারকুলোসিস বা টিউবারকুলোসিসের পরবর্তী সিকুয়েলি হিসেবে আসে। তা মনের মধ্যে যদি একটা মানে সাসপিশন না থাকে তাহলে ডায়াগনোসিসে পৌঁছা যায় না। এটার জন্য আমরা আরো পড়লে ওই যে মানে রেসপিরেটরি যে ভেরিয়েশনটা আছে, ইনস্পিরেশনের আমরা একদম মানে ক্লাসিক্যালি যে জিনিসটা হয়, ইনস্পিরেশনে রাইট সাইডের মানে ভলিউম বাড়ে এবং প্রেশার কমে যায়, যার জন্য এখান থেকে ভলিউম বাড়ে। হয়েছে দেখাইছে বারবার ইম্পেরিয়র ভেনা থেকে ভলিউম থেকে ব্লাড সাক করে রাইট এটিএমের ভিতরে আসে এবং এখান থেকে এখানে প্রেশার এবং ভলিউম ইনস্পিরেশনের সময় পাশে সেপ্টামটা একই সাথে যে জিনিসটা এখানে বাড়ে লেফট সাইডে সেটা কমতে থাকে। মানে পালমোনারি ভেইন থেকে লেফট এটিএমে ব্লাড কম আসে এবং লেফট ভেন্ট্রিকেলেও এখানে ব্লাড কম থাকে। এই যে দুই জায়গার ভেরিয়েশন, এই রাইট সাইডের ভলিউম বেশি প্রেশার বেশি, লেফট সাইডে ভলিউম কম প্রেশার কম, এর জন্য সেপ্টালটা আপনার বাউন্স হয় এবং ঠিক রিভার্স ঘটে হলো এক্সপিরেশনের সময়। এই যে সেপ্টাল বাউন্স এটা কিন্তু বোঝা যায়, এই যে খুব মানে ইসের ভিতরে দিকে ওই যে হাসতে ছবিটা দেখায় নাই, এইটা ওইখানে দুইটা ছবি আছে, একতে মানে দিকে সরে আরেক দিকে একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে মানে ইসের জন্য সেপ্টাল বাউন্স থাকবে। মানে এটা সম্ভবত মানে ইসে আছে, ব্রাউনহোল্ড ক্রাইটেরিয়া মানে আছে। আর আমি আইপিডিআই তে যখন ক্লাস নিয়েছিলাম একই দিনে কিন্তু আমি পেরিকার্ডিয়াল ডিজিজটা 40 মিনিটের ভিতরে পেরিকার্ডিয়াল সমস্ত ডিজিজ আমার বলে আসতে হয়েছে আইপিডিআই তে। সেখানে পেরিকার্ডিয়াল ডিজিজ, পেরিকার্ডিয়াল ইনফিউশন, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, রেস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস সবকটা এবং আদার পেরিকার্ডিয়াল ডিজিজও আমি একসাথে মানে 40-42 মিনিটের ভিতরে আমি শেষ করছিলাম। ওইখানেও আমি ওই স্লাইড গুলোর মধ্যে ওইখানে দেওয়া আছে। তবে এটা সত্যি কথা যে এসান যেটা বলছে যে ক্লাস নিতে গেলে বা মানে শিক্ষক হইতে গেলে অনেক পড়তে হয়। ওই পেরিকার্ডিয়াল ডিজিজ ওই পড়ার সময় আমার 1 মাস সময় আমি নিয়েছি পেরিকার্ডিয়াল ডিজিজ আমি তৈরি করার জন্য। এবং তারপরেও আমার কাছে মনে হয়েছে যে না, পেরিকার্ডিয়াল ডিজিজ আমি মনে হয় ভালো করে পড়াইতে পারি নাই। আমার কাছে হচ্ছে আমি আন্ডার গ্রাজুয়েটে ক্লাস নিয়েছি, পোস্ট গ্রাজুয়েটে ক্লাস নিয়েছি, তারপরে মনে হয় যে না পেরিকার্ডিয়াল ডিজিজ। আর সবাই একটু নেগলেক্টও করে, আরে পেরিকার্ডিয়াল ডিজিজ এগুলো কিছু না। হ্যাঁ, সবাই হলো মানে এমআই নিয়েই পড়ে থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ নিয়েই পড়ে থাকে। আপনার কাছে ইসকেমিক হার্ট ডিজিজ রোগী যাবে, এই সমস্ত রোগী যাবে, আপনার তো সব জায়গায় আপনার চিকিৎসা করতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস চ্যালেঞ্জ হলো ডায়াগনোসিসের জায়গায়। ডায়াগনোসিসটা এতটাই চ্যালেঞ্জিং যে মানে কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস আপনি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতেই পারবেন না। আপনি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করবেন ইটস এ কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউর। আপনার ডিডি মাথার মধ্যে রাখা যে এটা ইসের জন্য কিনা সেটা আপনার মাথার মধ্যে রাখতে হবে। ওই যে আপনারা মানে আমি এবং আপনার সবাই অনেক দিন দেখি যে একটা রোগী নিয়ে ভুগতে দেয়, অ্যাজমা বা সিওপিডি নিয়ে ভুগতে আছে, অ্যাজমা সিওপিডি নিয়ে ভুগতে আছে, সিসিএফ নিয়ে আসছে, সরি কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউর নিয়ে আসছে, ইকোকার্ডিওগ্রাম করে দেখে যে তার কার্ডিওমায়োপ্যাথি হয়ে আছে। এই যে সিনারিও গুলো এরকম গুলো চলতে থাকে, লাস্ট রানে যে ধরা পড়ে। তারপর আজকে মানে আবুল হাসানকে অনেক ধন্যবাদ, আর একই সাথে আমার স্টুডেন্টদেরকেও, তারা আগের চেয়ে অনেক নলেজেবল হয়েছে। আমি এখানে অ্যাকনলেজ করতে চাই হলো যে ডাক্তার বদরুল আমিনকে, সেই সম্প্রতি মানে সিলেটের মুখ উজ্জ্বল করছেন আমাদের, যে উনি হার্ট ফাউন্ডেশনের একটা কোর্সে। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট দেখুন। হ্যাঁ সিদ্দিক, আমি তো ক্লাসে ওই যে সে ওই যে হার্ট ফাউন্ডেশনে একটা কোর্সে সে মেধার মানে স্থান অধিকার করছে। এই জন্য আমরা সমস্ত শিক্ষক সমস্ত স্টুডেন্টদের পক্ষ থেকে বদরুলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এটার একটা পিঠে উৎসব করে কালকে এটা আমরা সেলিব্রেট করব। আজকে যেহেতু আমার একটা ক্লাস আছে, আমি নিজে একটু লেখাপড়ার মধ্যে এখন ঢুকে যাব, আপনার মানে
এই জন্য 12টার সময় আমি আমি চাইতেছি যে আপনারা সবাই আবার একটু জয়েন করেন 12টার দিকে। আমি আজকে মানে নতুন মানে 2020 যে গোল্ড গাইডলাইন মানে গ্লোবাল মানে স্ট্র্যাটেজি ফর ট্রিটমেন্ট ডিটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দি সিওপিডি, এর নতুন কিছু গাইডলাইন আসছে 2-3টা ট্রায়ালের বেসিসে ভিত্তি করে। এইখানে কিছু মানে নতুন কিছু জিনিস আছে সেটা শেয়ার করার জন্য। এটা আসলে আমাদের ডে টু ডে আমি পড়ে দেখছি যে আমার জন্য এই জিনিসটা খুব ভালো হয়েছে।